টিউবারকুলার ডায়াথেসিসকে মানে ফোকাস করবো, টিউবারকুলাস মায়াজম এবং এর সঙ্গে আনুষঙ্গিক 2-4-5টা ওষুধ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করবো এবং একটা প্রাণবন্ত আলোচনা হবে বলে আমি আশা করি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। আর একটা বিষয়, প্রশ্ন উত্তর পর্ব এটা থাকতে হবে, এ ধরনের ওষুধের প্রশ্ন উত্তর পর্বটা থাকতে হবে। এটা আপনারা কেউ যে কোনো প্রশ্ন অকপটে করবেন। ধন্যবাদ। ইভারকুলিনাম ওষুধটির ক্ষেত্র এত বিস্তৃত, কমপক্ষে 30টি ওষুধের সঙ্গে তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। একটা ক্লাসে আমাদের হাতে অতটা সময় থাকে না বলেই আমরা ওভাবে আলোচনা করতে পারি না। আজকে আলোচনায় ওষুধটির একেবারেই মৌলিক কিছু দিক নিয়ে আমরা কথা বলবো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে ওষুধটির বিভিন্ন দিক ইলাস্ট্রেট করার চেষ্টা করব। অন্যান্য ক্লাস যখন করব তখন এটার সাথে অন্যান্য ওষুধের সঙ্গে ইলাস্ট্রেশন থাকবে এই টিউবারকুলিনাম বভিনামের। এজন্য সকলের সহযোগিতা চাচ্ছি। এই ক্লাসটার পরপর যে ক্লাসগুলো আমার হবে সেটা টিউবারকুলিনাম রিলেটেড। সো মানে ওই ক্লাসগুলো যদি আমরা উপস্থিত থাকি সবাই, তাহলে এই আজকের আলোচনাটা পূর্ণাঙ্গতা পাবে। টিউবারকুলিনাম ওষুধটি সবসময় আমাদের একটু ভাবতে শেখায়। আমরা সচরাচর রেপার্টরি, টোটালিটি অফ সিমটমস, কি নোটস ইত্যাদির ভিত্তিতে যেভাবে রোগী পর্যবেক্ষণ করি, টিউবারকুলিনাম রোগীর ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের তার বাইরে বেরিয়ে ভিন্ন একটা অবস্থানে দাঁড়াতে হয়, ভাবতে হয় ওষুধ নিয়ে, রোগীর অবস্থা নিয়ে। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ টিউবারকুলিনাম নিয়ে বিস্তৃত আলোচনা করার দাবি যথাযথ এবং যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। এখন কোনো সময় যে আমরা প্রচলিত রীতির বাইরে গিয়ে দাঁড়াই, তো সেখানে কিসের উপর ভিত্তি করি? দেন আমাদের ডিপেন্ড করতে হয় একটা বিষয়ের উপরে, নট রেপার্টারি, ম্যাথমেটিকা, রেপার্টারি, মানে রোগতত্ত্ব, ওই মানে প্যাথোলজি, মানে ইত্যাদি এইসব বাদ দিয়ে আমাদের শুধুমাত্র ফিলোসফিক্যালি চিন্তা করতে হয়, আমাদের গভীর চিন্তা করতে হয়। আমরা যদি প্রত্যাশা করি টোটালিটি অফ সিমটমস এর ভিত্তিতে টিউবারকুলিনাম নির্বাচন করব, আমরা তা করতে পারবো। তবে এই রোগীটি হবে কনস্টিটিউশনাল টিউবারকুলিনাম। তাহলে কি আমরা বুঝলাম যে টিউবারকুলিনাম ওষুধটা একটা কনস্টিটিউশনাল ওষুধ হতে পারে, এর আলাদা কনস্টিটিউশন আছে। আমরা সবাই এই ধরনের রোগী পাই এবং এসব রোগীর সংখ্যা হাতে গোনা। কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে, এতদিনে এই ওষুধটার কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে, কিন্তু তার পার্সেন্টেজ খুব বেশি না। তবে কনস্টিটিউশনাল রোগী প্রায় আসবে আমাদের কাছে। টিউবারকুলিনামের বাকি ধরনের যে রোগীরা এরা হলেন টিউবারকুলার মায়াজমভুক্ত, মতান্তরে টিউবারকুলাস মায়াজমভুক্ত এবং টিউবারকুলার ডায়াথেসিস ভুক্ত রোগী। তাহলে কি একটা মায়াজমভুক্ত আর একটা হলো ডায়াথেসিস ভুক্ত রোগী। যদিও মোহাম্মদ হ্যানিম্যান টিউবারকুলারকে মায়াজম হিসাবে ট্রিট করে যান নেই, এর পরবর্তীতে বিজ্ঞ হোমিওপ্যাথিকগণ মানে যারা মানে হোমিও স্কলার আছেন তারা এটাকেও একটা মায়াজম হিসেবে ধরেছেন। হোমিওপ্যাথিক ওষুধ টিউবারকুলিনাম বভিনাম সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে হলে আমাদের আগে বিশেষ কিছু বিষয় সম্পর্কে জানা থাকতে হবে। আমরা সবাই এই প্রাথমিক বিষয়গুলো জানি, তবুও আমি মনে করি একটু আলোচনা করে নেওয়া উচিত। দ্যাট মিনস একটু ঝালাই করে নেওয়া উচিত। আমরা জেনে আসছি টিউবারকুলার দোষের কথা, অর্থাৎ এই টিউবারকুলার মায়াজম ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত এটাকে টিউবারকুলার দোষ বলা হতো, সরাসরি মায়াজম হিসেবে ট্রিট করা হতো না। ওইসব গ্রন্থের মানে এটা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা জেনে আসছি, ওইসব গ্রন্থের লেখকেরা বলতে চেয়েছেন টিউবারকুলার একটা প্রবণতা বা দোষ। আবার এই দোষটি সম্পর্কে আরেকজন চিকিৎসক অভিমত দিয়েছেন, সোরা সিফিলিস দোষের মিশ্রণে আলাদা একটা অবস্থা তৈরি হয়, সিডোসোরি। সিডোসোরা সম্পর্কে বিস্তৃত আলোচনা আমরা পরবর্তীতে আসবো। সিডো কথাটার অর্থ হলো শব্দ, সিডো কথাটার অর্থ হলো যে নিজেকে আড়াল করে আছে, সিডো কথার অর্থ হলো ছোট, বিভিন্ন অর্থ আছে। সিডোসোরিক অবস্থাটা অর্থাৎ যেখানে এখানে বোঝানো হচ্ছে সোরাটা সুপ্ত অবস্থায় থাকে, সোরাটা সুপ্ত অবস্থায় থাকে, অন্য মায়াজম রোগীকে আঁকড়ে ধরে, সেটাকে বলা হয় সিডোসোরিক। অর্থাৎ কেউ এই অবস্থাটাকে স্ক্রুফিউলা বলেও ট্রিট করতে চেয়েছেন।
এই সিরোসেনিক অবস্থারই বর্ধিত অবস্থা হলো টিউবারকুলোসিস বা যক্ষা নামক রোগ। এই অবস্থা থেকেই পরবর্তীতে একটা সময় টিউবারকুলোসিস আক্রান্ত হয়। এই রোগীর পরবর্তী প্রজন্মকে টিউবারকুলার দোষে দুষ্ট করে। বাস্তবতা হলো শুধু সোরা আর সিফিলিসই না, সাইকোসিসের জোরালো প্রভাবযুক্ত বহু রোগী আমরা পাই যাদের ক্ষেত্রে টিউবারকুলোসিসের কোনো না কোনো প্রস্তুতি ওষুধ হিসাবে প্রযোজ্য হয়ে থাকে। তো এখানে বলছে কি, সিফিলিস এবং সোরার মিশ্রণে যে অবস্থাটা তৈরি হয় সেখানে সিফিলিসটা প্রকাশ্যে থাকে, সোরাটা মানে অদৃশ্য বা সুপ্ত অবস্থায় থাকে। এই অবস্থাটাকে সিডোসোরিক বলেছে এবং কেউ কেউ এটাকে স্কোফিউলা বলেছেন, এবং এটারই বর্ধিত অবস্থা হলো টিউবারকুলোসিস। বাট বর্তমান নাও দিস টাইম আমরা এমন কিছু রোগী পাই যে রোগীতে সাইকোসিসের প্রবণতা থাকে। সিফিলিস ঠিক না, সাইকোসিসের প্রবণতা থাকে, অথচ তার দোষটা বা তার মাইজমটা হলো টিউবারকুলার মাইজম। সো ওই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্যাট মিনস সোরা সাইকোসিস দুইটাই সিফিলিসের সঙ্গে মিশ্রিত হয়ে টিউবারকুলার অবস্থা তৈরি করতে পারে। একসময় প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন কোন ব্যক্তি সিরোসেনিক অবস্থায় মতো জটিল অবস্থায় পতিত হলে সেখান থেকে রোগীকে আর পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। এটা ওই নীলমণি ঘটক, এস এম ভট্টাচার্য এবং আরো অনেক, আমি রাধারমন বিশ্বাসের বইতেও দেখেছি যে তারা বলেছেন সিরোসেনিক অবস্থায় যখন রোগী চলে যায় সেখান থেকে আর রোগীকে রক্ষা করা সম্ভব হয় না। দ্যাট মিনস তুমি কোনোভাবে সেটা প্যালিয়েটিভ একটা ট্রিটমেন্ট দাও। প্রকারান্তরে ওই রোগীর সুস্থ হওয়ার বিষয়ে তারা হতাশাই প্রকাশ করেন। আমি নীলমণি ঘটকের লেখা একটা বইও দেখেছি সম্প্রতি। এখন প্রশ্ন হলো, আসলে কি এই যে তাদের বক্তব্যটা সঠিক? সিরোসেনিক অবস্থা মানে কি চিকিৎসার অযোগ্য? অন্ততপক্ষে আমি মনে করি এসব ভাবনা ঝেড়ে ফেলে দেওয়ার সময় হোমিওপ্যাথিতে অনেক আগেই চলে আসছে। আমি এটা মানি না। এই অবস্থা থেকেও রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব, এবং এটা অনেক আগে বলতে মিনিমাম 20 ইয়ার্স আগে আমি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। 25 ইয়ার্স আগে। ডাক্তার ঘটক অবশ্যই হোমিওপ্যাথির একজন মানে দিকপাল, তবে তাদের মতো ব্যক্তিদের মতামতের উপর নির্ভর করে চুপ মেরে বসে থাকলে হোমিওপ্যাথির অগ্রগতি অসম্ভব হয়ে পড়ত। তাদের সিদ্ধান্ত নিয়েই তাদের যে থিসিস, এই থিসিস নিয়েই আমাদের আবার কাজ করতে হয়েছে। সিনথেসিস, হাইপোথিসিস এবং অ্যান্টিথিসিস দাঁড় করাইছি আমরা। আবার অ্যান্টিথিসিস যে না, সিরোসেনিক ভাঙা যায়, এবং এটা থিসিসে পরিণত হয়ে গেছে অলরেডি। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি মনে করি গত 40 বছরে হোমিওপ্যাথির যতটা উৎকর্ষ সাধিত হয়েছে তা কেবল বিশিষ্ট জনদের পুরাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসার ঐকান্তিক প্রচেষ্টার জন্য সম্ভব হয়েছে। অর্থাৎ এই গত 4টা দশকে হোমিওপ্যাথিটা অনেক ডেভেলপ করেছে, এবং এইটা কি ওই যে পুরানা যে ধ্যান ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এই কারণেই হোমিওপ্যাথির ডেভেলপটা আমরা করতে পেরেছি, নয়তো হোমিওপ্যাথি একটা অর্থোডক্স বিষয় হয়েই পড়ে থাকতো। অর্থোডক্স মানে পুরাতন পন্থী, এই সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হতো না। দুঃখিত। ডাক্তার ঘটকদের মতে লিকোডার্মা, তারপরে কেমিক্যাল লিকোডার্মা, ভিটিলিগো সহ মানে শ্বেত রোগ আমরা যেটাকে বলি, এই ধরনের বেশ কিছু রোগে আক্রান্ত ব্যক্তির সফল চিকিৎসা করা হোমিওপ্যাথিতে সম্ভব না। এ কথাও তারা বলছে। এই যে স্কিনে যে সেতি রোগ হয়, এটা চিকিৎসা করা সম্ভব না, এটা ডিক্লারে দিয়ে দিচ্ছে তারা। কারণ হিসেবে তারা বলছে এসব রোগীরা সিরোসেনিক অবস্থায় পতিত, আর সিরোসেনিক অবস্থাকে কখনো ভাঙা সম্ভব না। এটা ছিল তাদের থিওরি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত এই ধরনের রোগীর চিকিৎসায় দারুণ সফলতা পাচ্ছি, এবং সফলতার সঙ্গে তাদের চিকিৎসা করছি। অগণিত ভিটিলিগোর রোগী আমার প্র্যাকটিস লাইফে আমার হাতে সুস্থ হয়েছে। তাহলে কি তার থিসিসের যে একটা অ্যান্টিথিসিস দাঁড় করাইলাম, এই থিসিসটা আমার টিকে যাচ্ছে, এই গত 20 বছর ধরে টিকে যাচ্ছে। তার মানে ওইটা সিরোসেনিক অবস্থা ভাঙা যায়, নতুন থিসিস হলো, নতুন থিসিস আবার এইটা। এবং শুধু সিরোসেনিক অবস্থা না, ওই ধরনের যে কোনো স্কোরপুলার সিরোসেনিক অবস্থা ভেঙে রোগীকে বের করে আনা সম্ভব।
যে ভিটিলোগোর চিকিৎসা বা এই ধরনের অবস্থা ভাঙার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ফলিত রসায়ন বিভাগের টিচারদের কাছে দৌড়াইছি, রসায়নের সূত্র বোঝার চেষ্টা করেছি যে এক বা একাধিক যৌগিক পদার্থ মৌলিক পদার্থ একত্রিত হয়ে সেটা যদি একটা যৌগিক অবস্থা তৈরি করে সেটা ভাঙলে কি ক্ষতি হয়, কি লাভ হয়, কোন অবস্থায় কি হয়, এই থিওরি আমি বোঝার চেষ্টা করেছি। বর্তমান সময়ে এসব ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির সফলতা ঈশ্বরীয়। সুতরাং আমাদের মননশীলতা, ধারণা, চেষ্টার পদ্ধতি সবকিছুতে পরিবর্তন আনতে হবে। করোনা পরবর্তী সময় আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তাদের অনেক নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন ডিজিজের কথা। বর্তমান সময়ে এই দুইটি সমস্যায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এটা করোনা টিকা বা করোনা আক্রান্ত হওয়ার কারণে। খেয়াল করলে আমরা দেখবো এইসব সমস্যা আক্রান্ত ব্যক্তিদের অবস্থাও কথিত সিডি ও শরিকের মতোই। আমরা একটু মনোযোগী হলে এসব রোগের চিকিৎসা অনায়াসে করতে পারি। আমি বিশ্বাস করতে চাই বর্তমান সময় হলো হোমিওপ্যাথির জাগরণের সময়, রেনেসাঁর সময়। আজ হোমিওপ্যাথির যারা নবীন, আগামীতে তারাই হবেন হোমিওপ্যাথির সফলতার ঝান্ডাধারী। টিউবারকুলোনিয়াম ওষুধটির আলোচনায় আমাদের কয়েকটি টার্ম বা শব্দগুচ্ছ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এগুলো হলো টিউবারকুলার ডায়াথিসিস, টিউবারকুলার মায়োজম এবং টিউবারকুলাস মায়োজম। এই কথাগুলো আসবে, আলোচনার মধ্যে আসবে। আমি পাশাপাশি আরো একটা কথা বলি, নোটে আজকে আলোচনাটা এটা একটা পূর্ণাঙ্গ মেটেরিয়া মেডিকা না, বাট এটা একটা ফোকাস যে আমরা টিউবারকুলার দেখে চিনবো, আমরা রোগী শনাক্ত করতে পারবো, তার টিউনিংটা বুঝবো, মেজাজটা বুঝবো। এই কোন রোগের ক্ষেত্রে কখন কিভাবে ব্যবহার করবে সেই নিয়ম কানুন এখানে আসবে না। সো এটা ইটস নট এ পূর্ণাঙ্গ মেটেরিয়া মেডিকা। আমি কারো মেটেরিয়া মেডিকা থেকে মানে আলোচনা করছি না। আর মেটেরিয়া মেডিকা, অনেক মেটেরিয়া মেডিকা বাজারে আছে, নতুন নতুন অনেকে মেটেরিয়া মেডিকা লিখেছেন, কিন্তু যিনি ওষুধের প্রুভার না তিনি কি মেটেরিয়া মেডিকা লেখার অধিকার রাখেন? মেটেরিয়া মেডিকা হ্যানিম্যান মেটেরিয়া মেডিকা পিউরা লিখেছেন, তিনি যে কয়টা ওষুধ প্রুভ করেছেন ওই কয়টা ওষুধ সম্পর্কে লিখে বলেছেন যে মেটেরিয়া মেডিকা পিউরা। সো আমরা তো ওরকম ওষুধ প্রুভিং এ যাচ্ছি না, তাহলে আমি মেটেরিয়া মেডিকা বলতে পারি না, মেটেরিয়া মেডিকা লিখতে পারি না, এই রাইটটা তো আমার নাই। তাহলে কি আমি যদি মেটেরিয়া মেডিকা বলতে, তাহলে কারো মেটেরিয়া মেডিকা থেকে কপি করে বা সেটা বলতে হবে এবং আমি ওই মেটেরিয়া মেডিকালটা বলছি। যাই হোক, এটা পূর্ণাঙ্গ কোনো মেটেরিয়া মেডিকা ভিত্তিক আলোচনা না। আমরা টিউবারকুলারকে টিউবারকুলার এবং টিউবারকুলোসিস প্লাস টিউবারকুলিনাম, এই টিউবারকুলিনামের যে প্রিপারেশন, তার প্রিপারেশন সম্পর্কে আমরা জানবো। টিউবারকুলার ডায়াথিসিস সম্পর্কে আমরা একটু বুঝি নেই। হোমিওপ্যাথিতে টিউবারকুলার ডায়াথিসিস কথাটি নিয়ে আলোচনা শুরু হয় সম্ভবত ডক্টর বার্নেট, খুব সম্ভবত, আমি যতদূর জানি ডক্টর বার্নেট ও ডক্টর উইলিয়াম বোরিকের দেওয়া ব্যাখ্যার পর থেকে। ডক্টর বার্নেট ধারণাটি বার্নেটের যে ধারণা, এটা সর্বজন গ্রাহ্যতা পেয়েছিল। তার মতে যে সকল রোগী উত্তরাধিকার সূত্রে যক্ষারোগ অর্থাৎ টিউবারকুলোসিস মানে পায়, উত্তরাধিকার সূত্রে অর্থাৎ বাবা বা মায়ের কারো টিউবারকুলোসিস ছিল, যাদের বাবা মা যক্ষারোগে মারা গেছেন তারা প্রায় ক্ষীণ জীবনী শক্তির অধিকারী হন। তারা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা থেকে মুক্তি পান না। তারা সবসময় ক্লান্ত থাকেন, সহজেই রোগ আক্রমণ হয়। তিনি এই অবস্থাকে টিউবারকুলার ডায়াথিসিস বা যক্ষা সম্ভব অবস্থা বলে অভিহিত করেছেন। ডক্টর বার্নেট ও ডক্টর উইলিয়াম বোরিক উভয়ই টিউবারকুলোসিস নামক রোগটিকে টিউবারকুলার ডায়াথিসিস বলার চেষ্টা করেছেন। টিউবারকুলার শব্দটির ব্যাকরণগত বিচার করলে আমরা পাই এটি একটি বিশেষণ পদ, বিশেষ একটি অবস্থা প্রকাশক। সুতরাং তাদের বলা টিউবারকুলার ডায়াথিসিস থেকে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থা, টিউবারকুলার ডায়াথিসিস থেকে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থাটাকে, আচ্ছা, আবার কি টিউবারকুলোসিস রোগাক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে তথাকথিত সেরে ওঠার পরবর্তী অবস্থাকে বোঝায়। তথাকথিত এই কারণে যে এটা তো সমতার ভিত্তিতে মানে সদৃশ বিধান অনুযায়ী চিকিৎসা ছাড়া এটা কোনো ক্রমেই, সদৃশ বিধান অনুযায়ী চিকিৎসিত না হইলে কোনো ক্রমে এটা সেরে ওঠে না। সো এই যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় তথাকথিত সেরে ওঠা অবস্থাটাকে মানে
বলছি, কেননা যখন রোগটি বিদ্যমান থাকে তখন তো টিউবারকুলোসিস আক্রান্তই বলা হয়। যখন রোগটা বিদ্যমান পজিটিভ থাকে তখন টিউবারকুলোসিস আক্রান্ত। তাহলে কি ডায়াগনোসিস কোনটা? হয় রোগ থেকে সাইটে উঠছে এই অবস্থা, সকল্ড তথাকথিত সাইটে ওঠা, আর না হয় ওই পিতামাতার টিউবারকুলোসিস ছিল, এরপর যে শরীরের শারীরিক মানসিক ভগ্নদশা, যে সহজেই রোগাক্রান্ত হয়ে পড়েন, এই অবস্থাটা ইত্যাদি। বর্তমান সময় হোমিওপ্যাথিতে ডায়াগনোসিস বলতে একটি রোগের বা কোন রোগজ অবস্থার বংশগত সংক্রমণের ধারা বা ধাতুগত অবস্থা বা কনস্টিটিউশনাল যে একটা প্রবণতা থাকে সেটাকে বোঝানো হয়। সুতরাং টিউবারকুলার ডায়াগনোসিস হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তির টিউবারকুলোসিস নামক রোগটিতে আক্রান্ত হওয়ার বংশগত ইতিহাস, একই সঙ্গে তার টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হওয়ার মতো প্রবণতা। তাই টিউবারকুলোসিস নামক রোগটিতে আক্রান্ত হওয়ার ইতিহাস আসে কিভাবে? তার এক সময় রোগ ছিল অথবা বংশগত ইতিহাস আছে। আচ্ছা, যা বিশেষ কিছু লক্ষণ এবং অবস্থা থেকে রোগীর বিশেষ প্যাথোলজি প্রকাশের অনেক আগেই অনুমান বা উপলব্ধি করা যায়। তাহলে কি এখানে আমরা কি নেব? মহামতি হেনিম্যান সোরা, সিফিলিস ও সাইকোসিস নামে প্রধান তিনটা মৌলিক মায়াজমের কথা বলেছেন। দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকরা হেনিম্যানের দেওয়া মায়াজম বিষয়ক এই ধারণার বাইরে আর চিন্তা করেননি। আধুনিক সময়ে হোমিওপ্যাথির জীবন্ত কিংবদন্তি জর্জ ভিতলকাস একাধিক হোমিওপ্যাথিক পণ্ডিত হোমিওপ্যাথিতে বেশ কিছু মায়াজমের ধারণা দিয়েছেন। জর্জ ভিতলকাস টিউবারকুলার মায়াজমের কথা বলেছেন, যদিও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই মায়াজমটাকে নতুন নামে বর্ণনা করেছেন। তিনি টিউবারকুলার মায়াজমের কথা বলেছেন, তিনি টিউবারকুলার মায়াজমটাকে বলেছেন টিউবারকুলাস মায়াজম, নট কুলার, বলছে টিউবারকুলাস মায়াজম, এই টিউবারকুলাস বলে উল্লেখ করেছেন। আমরা টিউবারকুলিনাম বভিনাম ওষুধটির প্রস্তুতি ও ধরন নিয়ে আজ কোনো কথা বলবো না, যেটা আগেই বলেছি। আজকের আলোচনায় মূলত টিউবারকুলিনাম বভিনাম কেন্ট বা টিউবারকুলিনাম বভিনাম বা টিউবারকুলিনাম কেন্ট, যেটাই বলেন, মানে কেন্ট যে পদ্ধতিতে ওষুধটি আবিষ্কৃত মানে প্রুভিং করছে, যেটা সেই পদ্ধতির ওষুধটা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আলোচনাকালে কথার সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার্থে ওষুধটির নাম টিউবারকুলিনাম বভিনাম বা শুধু টিউবারকুলিনাম আমরা বলবো। আমরা বোঝার সুবিধার্থে টিউবারকুলিনাম নামটির দ্বারা টিউবারকুলিনামের সবগুলো প্রস্তুতিকে বুঝবো। অর্থাৎ টিউবারকুলিনাম যদি বলি তাহলে টোটাল যে কটা প্রস্তুতি আছে টিউবারকুলিনাম বভিনাম, টিউবারকুলিনাম বেসিলিনাম, সবগুলোকে বুঝবো। আর যদি টিউবারকুলিনাম বভিনাম বলি তাহলে শুধুমাত্র টিউবারকুলিনাম বভিনাম বা টিউবারকুলিনাম কেন্টটাই বুঝবো। যদি আলোচনার ধারাবাহিকতায় হয়তো টিউবারকুলিনাম বেসিলিনাম সহ আরো দু একটি প্রস্তুতি নিয়ে তুলনামূলক আলোচনা করা হতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথা আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আজকেও বলেছি, আবার বলি। এই যে আজকের আলোচনা কোনো প্রথাগত ম্যাথমেটিকা ভিত্তিক আলোচনা অবশ্যই না। আমরা চেষ্টা করবো টিউবারকুলিনাম ওষুধটির মূল ফোকাসের জায়গা, ওষুধটির বিভিন্ন সেট, বহুমাত্রিক ডাইমেনশন এবং উপযুক্ততার যথাযথ ক্ষেত্র অনুসন্ধান করতে, নাথিং এলস। এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। ক্লাসিক্যালি বর্ণনা করতে গেলে বলতে হয় টিউবারকুলিনাম কখনোই তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন না। শুরু হয়ে গেছে কিন্তু ওষুধ। তাহলে কি টিউবারকুলিনাম কখনোই তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন না। টিউবারকুলিনাম ওষুধের অধীন রোগী তার প্রেজেন্ট কন্ডিশন বা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কখনোই সন্তুষ্ট থাকেন না। হয়তো তিনি কোনো একটা কাজে নিয়োজিত আছেন, তিনি তার পেশাগত কাজটি অত্যন্ত গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, কাজে গুরুত্ব দেওয়ার চেয়ে তিনি কাজটি নিয়ে অনেক গুণ বেশি এক্সাইটেড বা উত্তেজিত থাকেন, কিন্তু তিনি মনে করেন তিনি যেটা করছেন এটাই সবকিছু না। দেখেন যে ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্রেজেন্ট কন্ডিশন এন্ড সিচুয়েশন, বর্তমান অবস্থা নিয়ে মারাত্মক লেভেলের একটা অসন্তুষ্টি।
তাকে অন্য কিছু করতে হবে। এই যে বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্টি, আমাদের কথায় কথায় কিন্তু এই রেফারেন্সটা আসবে। তাহলে কি তিনি তার কাজটা নিয়ে সন্তুষ্ট না? তিনি মনে করেন তাকে অন্য কিছু করতে হবে। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে টিবর কুলিনাম মনে করেন এটা নয়, অর্থাৎ বর্তমান বিষয়টি নয়, অন্য কিছুতেই বেশি সুখ, বেশি স্বস্তি, বেশি প্রাপ্তি। টিবর কুলিনামের এই অবস্থা তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ টিবর কুলিনামের আবেগীয় ও মানসিক স্তরে অত্যন্ত প্রকট ভাবে বিদ্যমান থাকে। তিনি যদি একটা দেশের রাষ্ট্রপতি হন, তাতেও তিনি সন্তুষ্ট হবেন না। না, দেশের রাষ্ট্রপতি না, আমার জাতিসংঘের মহাসচিব হতে হবে, সারা বিশ্বের প্রধান হতে হবে, বা এইগুলোর মধ্যে সুখ নেই, আমাকে সন্ন্যাসী হতে হবে। দ্যাট মিনস প্রেজেন্ট কন্ডিশন নিয়ে তিনি কখনোই সন্তুষ্ট থাকতে পারেন না। একটা মারাত্মক লেভেলের একটা অসন্তোষ। একজন ব্যক্তি হয়তো তার একটা সম্পর্ক রয়েছে, দেখেন অন্য স্পেয়ারে চলে যাচ্ছি আমরা, যে সম্পর্ক রয়েছে, রিলেশনশিপ আছে, আমরা বলছি তার একটা প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি তার এই প্রেমের সম্পর্কের মধ্যে প্রচন্ড রকমের মত্ত থাকবেন, একদম মত্ত হয়ে যাবে, একদম ডুবে যাবে। সম্পর্ক ও সম্পর্কিত ব্যক্তিটির প্রতি তিনি ভীষণভাবে মোহগ্রস্ত থাকবেন। তার পূর্ণ মনোযোগ থাকবে মানে এই প্রেম নামক এই সম্পর্কটার উপরে। তিনি নিজের সবটুকু বা সর্বস্ব সমর্পণ করবেন তার সম্পর্কের প্রতি এবং এই সম্পর্কিত ব্যক্তিটির প্রতি। কিন্তু এরপরে এক ধরনের অসন্তোষ পেয়ে বসবে তাকে একটা সময়, এই অল্প সময়ের মধ্যেই তার মধ্যে এই বিশ্বাস জন্মাবে যে এটাই সবকিছু না, এটা ছাড়াও আরো কিছু আছে যা আরো নিবিড়, আরো উপভোগ্য, আরো বেশি কিছু। এই আরো কিছু, অন্য কিছু সাধনা, মানে এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যাবেন, আবার নতুন একটা সম্পর্ক করবেন, সেখানেও সন্তুষ্ট হবেন না, আবার একটা নতুন করবেন। এই যে আরো কিছু বা অন্য কিছু সাধনা টিবর কুলিনামের সারা জীবনের কষ্টকর একটা সাধনা। তিনি শুধু অন্য কিছু সাধনা করেই যান, তিনি অন্য সময়ের সন্ধানেই থাকেন। যে সুখটা তিনি পাচ্ছেন, এই সুখ তাকে সুখী করতে পারে না, এতে তিনি স্যাটিসফাইড হন না, তার অন্য ধরনের সুখ চাই, মানে অন্য আর একটা সুখ চাই। রাজেশ স্যার, আপনার মাইক্রোফোনটা বন্ধ করুন। রাজেশ এই সাধনা যেন একজন অভিনেতা বা অভিনেত্রীর দক্ষতা বৃদ্ধির সাধনার মতো। যেমন একজন অভিনেতা কখনোই সন্তুষ্ট হতে পারেন না যে তার অভিনয় যে আমি আমার সেরাটা করেছি। তিনি যেটা করেন তার চেয়েও সেরা তার কাছে একটা আছে, এর চেয়েও ভালো কিছু করতে চান। একজন কণ্ঠশিল্পীর কণ্ঠ সাধনার মতো, যে কণ্ঠটা যত ভালো করা যায় ততই ভালো, যে নিজে কখনো সন্তুষ্ট হতে পারেন না। আসলে কি চক্রবর্তী, প্লিজ আপনার স্পিকারটা বন্ধ করে দেন, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ডিস্টার্ব হইতেছে কিন্তু, প্লিজ। জি স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ যদি কোনো অর্থনীতিবিদ থেকে থাকেন, আপনি যদি অর্থনীতি সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, তাহলে হয়তো বলবেন টিবর কুলিনাম হলো অর্থনীতিতে বর্ণিত কুমড়োর আসমান চাহিদা বিধির ঠিক উল্টো নীতিতে চলা কোনো কিছু। আমি বলবো ঠিক ওই রকমই, তবে একদম সঠিক না হলো বহুল অংশে আপনি কাছাকাছি এই ধারণাটা। ভোক্তার প্রাথমিক চাহিদা পূরণ হলে পরবর্তীতে তার একই জিনিসের চাহিদা ক্রমশ হ্রাস পেতে থাকে, কিন্তু ভোক্তা টিবর কুলিনাম হলে এই নীতিটি উল্টো পথে চলে। ওই জিনিসে তার চাহিদা মিশছে, কিন্তু সে মনে করে এনাফ, তাকে আরেক জায়গায় যেতে হবে, এরকম এই দৌড় তার সারা জীবনের দৌড়। আমরা যদি এই বিষয়টিকে ধরতে পারি, বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ, সে যতই উত্তম হোক না কেন, তিনি মনে করেন আরো কিছু আছে, আরো ভালো কিছুর জন্য তিনি অন্যে হয়ে ছুটতে চাচ্ছেন বা ছুটছেন। তাহলে আমরা আরো একটা জিনিস নিশ্চিতভাবে পেয়ে যাব, সেটা হলো যে ব্যক্তিটি এরকম ছুটোছুটির মধ্যে আছেন, উনি একজন টিবর কুলিনাম ব্যক্তিত্ব। ক্লিয়ার? যদি দেখেন
তার যা সেটা নিয়ে স্যাটিসফাইড না, এর চেয়ে বেটার কিছু খুঁজবে, অন্যত্র খুঁজবে, এটা করবে সেটা করবে, এরকম তার মধ্যে একটা অন্তর্দাহ চলতে থাকবে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য ছুটে চলা, দিস ইজ, এই ব্যক্তি নিঃসন্দেহে টিউবারকুলিনামকে বিলং করেন। আমরা অনেককে বলতে শুনি এই প্রতিদিন এক জায়গায় একই কাজ, একই রুটিন, আর ভাল লাগে না, আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও কর্মক্ষেত্রে তিনি যথেষ্ট দক্ষতা ও নিপুণতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন, কাজের প্রতি আন্তরিকতাও আছে। আমরা একটু লক্ষ্য করলে দেখবো আমরা এরা অনেকেই তাদের নিত্যদিনের কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন। এমন অভ্যস্ত কেউ একজন হয়তো কোথাও বেড়াতে গেলেন এবং স্বস্তিও পেলেন, কিন্তু পরক্ষণেই আবার বাড়ি ফেরার জন্য ভীষণ ব্যাকুল হয়ে পড়বেন। তিনি এক ধরনের হোম সিকনেসে ভুগতে থাকেন। আমরা তার জন্য বড়জোর ক্যালকেরিয়া ফসফরিককে চিন্তা করতে পারি। এই কাজ করতে করতে ক্লান্তি আসে গেছে, যাই একটু ঘুরে আসে, 2-4 দিন বেড়াইয়া, বেড়াইতে গিয়ে আবার অস্বস্তিতে পড়ে যাবে, তার বাড়িতে ফিরতে হবে, বাড়ির জন্য মন আনচান করছে। এটাও টিউবারকুলার একটা ধরন, কিন্তু এটা বড়জোর ক্যালকেরিয়া ফসফরিকের মধ্যে এই ধরনের হোম সিকনেসটা থাকে। কিন্তু তিনি যদি প্রকৃতপক্ষে মনে করেন নিজের কর্মক্ষেত্রে বা কাজের ফাঁদে আটকা পড়ে গেছেন, তার চারপাশ থেকে তাকে কেমন চেপে ধরছে, তার কাজের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ নিয়ে তিনি সন্তুষ্টির জন্য আর উপযুক্ত নন, বরং যথেষ্ট সংকীর্ণ। তিনি অবিরাম নিজকে অন্য জায়গায় কল্পনা করেন, তিনি কল্পিত সেই জায়গায় ছুটে যেতে চান এবং সুযোগ হলে অন্যত্র চলেও যান। আমরা তার দিকে মনোযোগী হব। তিনি বেরিয়ে পড়েন বেড়ানোর উদ্দেশ্যে। তিনি যেখানে যান কিছুকাল পর সেই জায়গা, সেখানকার কোনো কিছু আর ভাল লাগে না, অথচ তিনি কোনো ধরনের হোম সিকনেসও ভোগেন না, বাড়ি ফেরার তাগিদ অনুভব করেন না। সেখান থেকে তিনি ছুটে যান অন্য কোনোখানে। এভাবে নিজেকে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্থানে কল্পনা করেন এবং সম্ভব হলে ওই সব স্থানে তিনি ছুটে যান। এমন ব্যক্তির ক্ষেত্রে আমরা নিশ্চিত ধরে নেব এই ব্যক্তিটি টিউবারকুলিনামের অধীন। টিউবারকুলিনামের অধীন মানে টিউবারকুলিনামের যে কোনো একটা প্রিপারেশনের অধীন। এটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন যে আমার দম বন্ধ হয়ে আছে, দম বন্ধ হয়ে আছে কি যে আর কিছু করার নাই, তার কোনো বিকল্প নাই, তার এখান থেকে বেরোতে হবে, তার এই কাজটা ছেড়ে যেতে হবে, তার নতুন জায়গায় যেতে হবে। শ্বাসরুদ্ধ হয়ে গেলে মানুষ যেমন তাকে শ্বাস নিতেই হবে, এনি তাকে শ্বাস নিতেই হবে, না হলে সে বাঁচবে না। তার অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, রোগীর ভিতরে ঠিক দহনটা ওইরকম হয়, তার উপলব্ধিটা জাস্ট ওইরকম। কোনো কিছুর বিনিময়ে তাকে আটকে রাখা সম্ভব না। আপনি তার পায়ে শিকল পড়েও তাকে রাখতে পারবেন না, শিকল কেটে যাবে। আর যদি আপনি তাকে আটকে রাখতে চান, তাহলে মানুষের দেহটা পড়ে থাকবে এখানে, তার মনটা জার্নি করে বেরোবে, ইউনিভার্সাল মানে টোটাল ইউনিভার্সের মধ্যে জার্নি করে বেরোবে, তার যেখানে যে জায়গাটার চিন্তা আমরা সামনে থেকে আসবো এটাই। ডাক্তার রাজন শঙ্কর স্যার টিউবারকুলিনাম সম্পর্কে বলেন শ্বাসরোধ হওয়ার মতো অনুভূতি, যে কথাটা আমি আগে বলেছি, যে শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ যে কোনো কিছুর বিনিময়ে ওই অবরুদ্ধ অবস্থাটাকে বা তার দম বন্ধ অবস্থা থেকে বেরোতে চায়, এবং যে ধরনের শ্রম তিনি ওইখানে ইনভেস্ট করেন ওই শ্রমটা নিয়ে তিনি বেরোতে চান। বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট একটা স্থানে আটকে আছে এমন মনে করেন এবং একই সঙ্গে উন্মত্ত ভাবে প্রতিক্রিয়া দেখান, এগুলো টিউবারকুলিনাম নির্দেশক এবং টিউবারকুলার মায়োজমের বা টিউবারকুলাস মায়োজমের পরিচয়। এটাই টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের অবশ্যই আটকে যাওয়ার, শ্বাসরুদ্ধ হওয়ার বা চাপে পড়ার অনুভূতিটা থাকতে হবে এবং থাকবে। এক্ষেত্রে আমাদের স্পষ্ট মনে রাখতে হবে এগুলো টিউবারকুলিনামের ক্রনিক অনুভূতি। কখনই অ্যাকিউট অবস্থায় এই ধরনের পরিস্থিতি প্রকাশ পায় না, এই লক্ষণগুলো প্রকাশ পায় না। এই প্রসঙ্গে আমি আমার একটা ছোট্ট রোগীর কথা বলি, এটা কোথাও বলেছিলাম। ভদ্রলোক আমার চেম্বারে আমার সাথে কাজে সহায়তা করতেন, ঠিক আছে, 2.5 বছর উনি আমার সঙ্গে কাজ করেছেন। তাকে আমি যথেষ্ট সুযোগ সুবিধা দিতাম এবং সিনিয়র সিটিজেন হিসেবে উনি মোটামুটি অনার্স লেভেলে পড়াশোনা করেছেন, মানে একজন সিনিয়র সিটিজেন, প্রবীণ ব্যক্তি। এই সবকিছু বিবেচনায় তাকে আমি একটু ভিন্নভাবে মূল্যায়ন করেছিলাম। তাকে যথেষ্ট সুযোগ সুবিধা, তার টাকা পয়সা, এটাতে সবকিছু আমি দেখভাল করছিলাম। এর আগে তিনি আমার পেশেন্ট ছিলেন।
তিনি ব্যাক পেইনে ভুগছিলেন, PLID, স্পাইনাল ডিস্ক হার্নিয়েশন, তারপরে ব্লিডিং পাইলস এবং অন্যান্য কি অ্যানাল ফিস্টুলা জনিত সমস্যায় ভুগছিলেন। আরো কিছু জটিলতা তার ছিল। 64 ইয়ার্স। তিনি টিউবারকুলাস মায়াজমের অধীন। আমি তার চিকিৎসা করেছি। অত্যন্ত কোমলতার সঙ্গে তার সমস্যাগুলো সমাধান হয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। তার চিকিৎসার ওপেনিং এ টিউবারকুলিনাম ওষুধ হিসেবে শতভাগ সফলতা দেখিয়েছিল। পরবর্তী সময়ে তার জন্য ক্যালকেরিয়া ফসফরিকা ওষুধ হিসেবে নির্বাচিত হয়। এখানে অনেকেই চিনবেন, হানিফ সাহেব, হানিফ ভাই, সুজিত মল্লিক স্যার, তার এরা চিনবেন ওনাকে, যারা এখানে আসছেন ওই সময়টা, যারা আসছেন আমার কাছে তারা চিনবেন। একদিন তিনি বললেন, স্যার আমাকে একটু সারতে হবে, আপনি আর একজন লোক ঠিক করুন। একই জায়গায় একই কাজ, আমি আর পেরে উঠছি না স্যার, আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি কোনো ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছি স্যার, আমার জন্য বর্তমান সময়টা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই কথা বলার পরে আমি তার সংকটের জায়গাটা অনুধাবন করেছি। আমি তাকে ছেড়ে দিয়েছি। যাওয়ার আগে তাকে বলেছি যে আপনার চিকিৎসা কিন্তু চলমান, ওষুধ নেবেন নিয়মিত। আসলেই তার মায়োজেনেটিক অবস্থাটা তখনও কোনো না কোনো স্তরে প্রবহমান ছিল। তা না হলে তিনি ফাঁদে আটকা পড়ে আছেন এমন অনুভূতি প্রকাশ করার কথা না। যে পরবর্তীতে তার ট্রিটমেন্ট আমি করেছি, এটাই টিউবারকুলিনাম, এটাই টিউবারকুলাস মায়াজম। আর এখানে টিউবারকুলিনাম ছাড়া জট খোলার মতো অন্য কোনো হাতিয়ার আমাদের কাছে কিছু নাই। এর আগে আমরা অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ দেখেছি, অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে দেখেছি ওষুধগুলোর তীব্র কিছু মানসিক ও আবেগীয় লক্ষণ প্রকাশিত হয়। একসময় বিশেষ ওই ওষুধগুলো লক্ষণ লোপ পেতে শুরু করে এবং ঠিক তখন থেকেই ওষুধটির শারীরিক প্যাথোলজি প্রকাশ পেতে আরম্ভ করে। আমরা ইগনেশিয়া আমারা সম্পর্কে এমনই বলেছিলাম আগে, আবার কষ্টিকাম সম্পর্কে বলেছিলাম। মানসিক উৎকণ্ঠা ও তিক্তকর অনুভূতিগুলো যখন আর রোগীর মনের সচেতন স্তরকে সচেতন মনকে আর প্রভাবিত করে না, মূলত তখন থেকে কষ্টিকামের শারীরিক ও স্নায়বিক প্যাথোলজিটা শুরু হয়। টিউবারকুলিনামের বিষয়টি সম্পূর্ণ আলাদা। জর্জ ভিদলকাস টিউবারকুলিনাম সম্পর্কে যেমনটি বলেছেন, তিনি মোমবাতির দুই দিকের সলতে একই সঙ্গে প্রজ্বলন করেন। টিউবারকুলিনাম পাছা এবং আগা দুই দিক দিয়েই আগুন জ্বালান। কেন? তার চাই, কি চাই? যে জিনিসটা তার চাই তার সবটুকু চাই, এখনই চাই, এই মুহূর্তেই চাই, অপেক্ষা করা যাবে না, একসঙ্গে চাই। মুখ জ্বালাবে তো জ্বালাবে, সারা দুই দিক দিয়ে জ্বালাবে। এই লাইট জ্বালাইছো, যে কটা লাইট আছে সব জ্বালা লাগে, ভাড়া করে আর 5টা, মানে তার ভাবটাই এরকম। যদিও এইটা একটা কবিতা থেকে তিনি উদ্ধৃত করেছেন, তবুও টিউবারকুলিনামের ক্ষেত্রে এই লাইনটা, যে মোমবাতির দুই দিকের সলতে একসাথে পরিচালন করা, এই লাইনটা পুরোপুরি সঙ্গতিপূর্ণ। জর্জ ভিদলকাস এই উক্তিটি বিশ্লেষণ করলে আমরা ওষুধটির গভীরতা এবং গতি প্রকৃতি সম্পর্কে যথাযথ ধারণা পাবো। মোমবাতির দুই দিকে সলতে একসঙ্গে জ্বালানোর মধ্য দিয়ে আমরা টিউবারকুলিনামের অভ্যন্তরীণ একটা যে তাগিদ বা একটা অবস্থা, সেই অবস্থার প্রতিচিত্র দেখতে পাই। তিনি ওইভাবে উদ্দীপ্ত হতে চান যেন তিনি সারা জীবনের সব বিষয়গুলো মাত্র কয়েক বছরের মধ্যে উপভোগ করতে পারেন। কখন মরে যেত ঠিক নেই, সমস্ত যা কিছু আছে তার একসাথে উপভোগ করতে হবে। আমাদের এই কথাটি মনে রাখতে হবে, সারা জীবনের সব বিষয়গুলো মাত্র কয়েক বছরের মধ্যেই উপভোগ করবেন। তিনি গভীরভাবে অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে পড়েন। একই সময় তার মধ্যে এমন অনুভূতি তৈরি হয় তিনি এখন, অর্থাৎ বর্তমানে যা উপভোগ করছেন তার চেয়েও আরো অধিক, আরো বেশি, আরো অনেক বেশি, অনেক ভালো কিছু হয়তো তার সামনে রয়েছে, সেটা তাকে পেতে হবে, সেটা তার নাগালে আসতে হবে। যেটা এই মুহূর্তে তার নাগালের বাইরে, সেটাকে সে পেতে চায়। আমি ব্যক্তিগতভাবে এদেরকে বলি চিরন্তন অতিরিক্ত আত্মা। এই কথাটা আমি বলি যে ইউনিভার্সাল ডিসস্যাটিসফ্যাকশন, মানে ডিসস্যাটিসফাইড সোল, চিরন্তন অতৃপ্ত আত্মা।
এটাই টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের ভেতরের মানুষটা সবসময় অতৃপ্ত, চিরন্তন অতৃপ্ত। পেশাগত জীবনে আমি কিছু বিষয় লক্ষ্য করেছি। বাবা মা কেলি কার্বনিকাম বা কেলি গ্রুপের কোন একটা ওষুধের অধীন হলে আমরা দেখি কেলি বাবা মায়ের সন্তানেরাও কেলির অধীন হন। এটা অন্য কোনো কারণে নয়, কেলি পিতা মাতার যে রুটিনিস্টিক জীবনধারা, বিশেষ শৃঙ্খলার মধ্যে সন্তানদের বড় করে তোলা, পারিবারিক পুরাতন কোন প্রথার প্রতি নিজেদের আনুগত্যের পাশাপাশি সন্তানদেরও প্রথাসমূহের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার জন্য গুরুত্ব দেওয়ার কারণে এরকম একটা কেলি ফ্যামিলির এক কিশোরী রোগীর কথা আমি বলছি। নবম শ্রেণীর শিক্ষার্থী ওই কিশোরী দিন 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 অদ্ভুত ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করতে শুরু করেছিল, যা এর আগে সে কখনোই দেখায়নি। একদিন মানে এমনকি যেগুলো তার পারিবারিক সংস্কৃতিতে কোনোদিন ছিল না, সে ছোটবেলা থেকে হিজাব পড়তো, মানে 2-3-4 পড়তো, তখন থেকে হিজাব পড়তো। সে নিজের হিজাব খুলে ফেলে দিল, আর কখনো হিজাব পড়বে না বলে সবাইকে জানিয়ে দিল। বাবা মায়ের সঙ্গে এ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল। তারপরও সে নিজের সিদ্ধান্তে অটল ছিল। পরিবারের রক্ষণশীলতার বাইরে নিজেদের অবস্থান নিশ্চিত করতে শুরু করলো ওই কিশোরী। তার পরিবার তো রক্ষণশীল, সেটার বাইরে গিয়ে নিজের অবস্থানটা নিশ্চিত করলো। তার ভেতরে যেন দ্রোহের একটা আগুন দাউ দাউ করে চলছিল। ব্যক্তি হিসেবে সে অতিরিক্ত মাত্রায় সংবেদনশীলতা প্রকাশ করছিল। সে মারাত্মক রকমের উত্তেজিত থাকতো, ক্রমান্বয়ে আরো উচ্চ মাত্রায় উত্তেজিত হওয়ার প্রবণতা সম্পন্ন হয়ে পড়ে কিশোরীটি। তার বাবা মা জানেন যে সে একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। তারা তাকে আটকাতে চাচ্ছিলেন, সারাক্ষণ চোখে চোখে রাখেন। সে যেখানেই যাক পরিবারের বিশ্বস্ত একজন সদস্য তার সঙ্গে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তারা একাকি কোথাও যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই কিশোরীর চিকিৎসা করতে হয়েছিল আমাকে ভিন্ন কিছু শারীরিক সমস্যার জন্য। সে যখন শারীরিক সমস্যাগুলো থেকে মুক্ত হয় তখন তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছিল আমার। তার ভাষ্য মতে পারিবারিক বিভিন্ন কড়াকড়ি ও নিষেধাজ্ঞার মধ্যে যখন খুব বেশি বেশি তার সম্পর্কের কথা, ভালোবাসার মানুষটির কথা প্রকটভাবে মনে পড়ছিল, তখন সে ভিন্ন মাত্রার এক রোমান্টিক মানুষে পরিণত হয়ে গিয়েছিল। নিজের নিয়ন্ত্রণ আর নিজের কাছে ছিল না। তখন সে কৌশলে পরিবারের সবার অলক্ষ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়ছিল। সে পালাতে চেয়েছিল, দৌড়ে পালাতে সক্ষম হয়েছিল। তার মাথায় তখন একটাই চিন্তা ছিল, তার ভালোবাসার মানুষটি এখন কোথায়, তিনি এখন কি করছেন, এই মুহূর্তে কি করছেন। এটাও এক ধরনের বর্তমান সময় নিয়ে তার একটা অস্বস্তি বা ডিসস্যাটিসফ্যাকশন। ওই সময় কিশোরীটির আগের গভীরতাই তাকে পরিচালিত করছিল। তার কাঙ্ক্ষিত ব্যক্তির সান্নিধ্য লাভের পরও স্বস্তি পাচ্ছিল না। সে সেখান থেকেও সরে পড়তে চেয়েছিল, চলে যেতে চেয়েছিল, বা ওই জায়গা থেকেও পালাতে চেয়েছিল অন্য কোনো জায়গায়, অন্য কোনো খানে। আমরা বলবো এই কিশোরীটি টিউবারকুলিনামের একটা প্রকৃষ্ট উদাহরণ। তার জন্য টিউবারকুলিনাম ব্যবস্থা দিয়েছিলাম আমি। টিউবারকুলিনাম তার সন্তুষ্টি স্থাপন করতে সক্ষমতা দেখিয়েছিল। এই কিশোরীটি শান্ত হয়েছিল এবং তার সমস্ত ব্যাধিগুলো ভালো হয়েছিল, কিন্তু টিউবারকুলিনাম একাধিকবার তাকে দিতে হয়েছে। হোমিওপ্যাথিক যে প্রচলিত গ্রন্থগুলোতে টিউবারকুলিনামের বর্ণনায় ডিজায়ার টু ট্রাভেল অথবা কসমোপলিটনের যে ধারণা দেওয়া হয়েছে, তাতে রোগীর অভ্যন্তরীণ এই অসন্তোষের অবস্থারই পুঁথিগত বর্ণনা মাত্র। আমরা এই বিষয়ে আগে কিছুটা আলোচনা করেছি। টিউবারকুলিনামে রয়েছে সর্বোচ্চ, মানে এই যে কসমোপলিটন বা ডিজায়ার টু ট্রাভেল এটা ফিজিক্যাল ট্রাভেল না। রোগীটা, আচ্ছা আমি একটু কাজ করে, আমি এতক্ষণ বিদ্যুৎ ছিল না, আমি একটু লাইটটা একটু চালু করি, একটু দয়া করে একটু ধরবে না।
সহযোগ কেন স্যার? কোনো সমস্যা হচ্ছে নাকি? স্যারের বিদ্যুৎ ছিল না তো, তাই কানেক্ট করতে গিয়েছেন, তাই একটু লেট হচ্ছে। আমরা ওয়েট করব। হ্যাঁ, ঠিক আছে। শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর যে আমরা বলছিলাম যে এই যে মানে এই যে ডিজায়ার টু ট্রাভেল অথবা কসমোপলিটন পার্সোনালিটি হলো এক ধরনের দুরন্তপনা। মানে সে নিজেকে মনে করে যে আমি সারা বৈশ্বিক নাগরিক, সে যেখানে যায় সেটাই তার হোম, যেখানে যায় সেটাই তার বাড়ি, সেটাই তার। কিন্তু কিছুক্ষণ পর আর সেখানে থাকে না, সে এক জায়গা থেকে আর এক জায়গায়, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শহর থেকে আর এক শহর এরকম ট্রাভেল করতে চায়। যদি ফিজিক্যালি বা ফাইন্যান্সিয়াল কারণে এটা সম্ভব না হয়, দেন তার মনটা উড়ে বেড়ায়, মনটা ঘুরে বেড়ায়। এই যে মানসিক ভাবে যে বিচরণ একটা থেকে আরেকটা, এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাকেও আপনার মানে যে ডেজায়ার টু ট্রাভেল বা ডেজায়ার ফর ট্রাভেল, এই জিনিসটা ধরতে পারি আমরা। আর কসমোপলিটন হলো সে যেখানে যায় সেই জায়গাটাই নিজের, অর্থাৎ বৈশ্বিক নাগরিক। আপনি বলতে পারেন যে আমি এক দুরন্ত যা যাব, একটা গান ছিল, জাস্ট দিন নেই রাত নেই, শোনা যায় না। মানে সে যেখানে যায় সেখানেই তার ঘর। এখন শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা বলছে প্লে বয়। এই প্লে বয়ের ধারণাটা পৃথিবীর প্রায় সব সমাজেই কম বেশি আছে। প্লে বয়রা হয়তো টিউবারকুলোসিস নামক রোগটিতে সহজে আক্রান্ত হন না, কারণ তারা বেশ ভালো সুষম খাদ্য গ্রহণ করেন। ভিটুলকাস হয়তো পাশ্চাত্য সংস্কৃতির কোনো একটি দিকের কথা বলতে চেয়েছেন। তিনি বলেছেন এসব প্লে বয়দের কোনো কাজ করতে হয় না, তারা শুধু কথিত ভালোবাসা বা প্রেম, শারীরিক প্রেম অর্থাৎ সেক্স নিয়ে মত্ত থাকেন এবং মত্ত থাকতে পারেন কোনো কর্ম না করেই। কেননা একাধিক বিপরীত লিঙ্গের ব্যক্তি রয়েছেন যারা তার জন্য কাজ করছেন। তাদের কাছ থেকেই প্লে বয়রা যথেষ্ট টাকা পেয়ে থাকেন, অর্থ পেয়ে থাকেন, শুধু শারীরিক চাহিদা মেটানোর বিনিময়ে, শারীরিক প্রেমের বিনিময়ে আজও। এবং এই কারণে
তিনি নিয়মিত সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করার কারণেই তারা খুব সহজে শারীরিকভাবে টিউবারকুলোসিস আক্রান্ত হন না। খুব সহজেই শারীরিকভাবে, যে কথাটা আমরা আগে বলছি যে টিউবারকুলোসিস সহজে আক্রান্ত হয় না মানুষ, এটা আক্রান্ত হওয়ার একটা স্টেজ আছে যখন তার প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে পুষ্টিহীনতার কারণে। কিন্তু তাদের জীবনধারা ও মনোবৃত্তির মধ্যে টিউবারকুলোসিস প্রবাহমান। নিশ্চিতভাবে তাদের মধ্যে ওইসব অন্তর্জালা রয়েছে যা এর আগে আমরা টিউবারকুলোনিয়াম রোগীর প্রসঙ্গে বলেছি। একটা সময় আসে যখন তাদের শরীরের জৈবিক শক্তি ভেঙে পড়তে শুরু করে, ক্লান্তি তাদের আঁকড়ে ধরে। এই সময়টাতে আমরা দেখতে পাই যে খুব সহজেই তাদের ঠান্ডা, এই যে এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা ঠান্ডা লাগার কারণে যে ঠান্ডা লাগাটা আমরা সাধারণত টিউবারকুলোনিয়াম ওষুধটা ব্যবহার করি। আমি নিশ্চিত প্রায় বিভিন্ন চিকিৎসক আমার কাছে ক্লেম করেন, স্যার এরকম কারণে ঠান্ডা লাগছে বারবার, বছরে 3 বার 4 বার 5 বার 7 বার, তো আসলে রোগী তো সুস্থ হচ্ছে না। স্যার এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? কি দিচ্ছেন? টিউবারকুলোনিয়াম দিয়েছি স্যার। ওইটা কাজ না করে বেসিক্যালি দিয়েছি না। ঠান্ডা লাগলেই এটা দেওয়া যাবে না। ঠান্ডার পেছনে তার জীবনী শক্তি বা জৈবিক শক্তির ক্ষয় বিদ্যমান থাকতে হবে। ক্ষয়িষ্ণু জীবনী শক্তি, ক্ষয়িষ্ণু জৈবিক শক্তি, এইটা যদি বিদ্যমান থাকে, সেই রোগীর যদি কারণে অকারণে ঠান্ডা লাগে, দেন ওষুধ টিউবারকুলোনিয়াম। আপনি অন্য কোনো কারণে রক্তে ব্লাডের লিম্ফের ভিতরে আপনার হিস্টামিন বেড়ে গেছে, অ্যালার্জি জনিত কারণে ঠান্ডা লাগছে, সেখানে কি আপনি হিস্টামিন বাড়ার কারণে টিউবারকুলোনিয়াম দিলে কাজ হবে? তার ফুড অ্যালার্জি থেকে ঠান্ডা লাগছে, সেখানেও কাজ হবে না। হ্যাঁ, আবার হবে যদি কনস্টিটিউশন টিউবারকুলোনিয়ামের হয়। এখানে বলছে কি, তাদের জীবনধারা মনোবৃত্তি মধ্যে টিউবারকুলোসিস প্রবাহমান। নিশ্চিতভাবে তাদের মধ্যে ওই সব অন্তর্জালা রয়েছে যা এর আগে আমরা টিউবারকুলোনিয়াম রোগীর প্রসঙ্গে বলেছি। তাদের একটা সময় আসে যখন তাদের শরীরের জৈবিক শক্তি ভেঙে পড়তে শুরু করে ডিউ টু এক্সেসিভনেস অফ সেক্স। যৌনতার আধিক্যের কারণে তার জৈবিক শক্তি ভেঙে পড়তে শুরু করে, ক্লান্তি তাদের আঁকড়ে ধরে। এই সময়টাতে আমরা দেখতে পাই যে খুব সহজে তাদের ঠান্ডা লেগে যাচ্ছে। এখন ক্লিয়ার বুঝছেন? বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো কারণে তার জৈবিক শক্তি ভেঙে পড়তে থাকে, জীবনী শক্তি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে টিউবারকুলোনিয়াম কাজ করবে, এছাড়া অকারণে কাজ করবে না। আর বয়স্কদের ক্ষেত্রে তার জৈবিক শক্তি ভেঙে যাচ্ছে, জীবনী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, বছরে তাদের 4, 5 বা 6 বার ঠান্ডা লাগছে, এরা এমনও বলে থাকেন একবার ঠান্ডা লেগে গেলে তার থেকে সেরে ওঠার আগেই আবার দ্বিতীয়বার ঠান্ডা লেগে যায়। এটা অবশ্যই এমন কিছু লক্ষণ যা টিউবারকুলোনিয়ামের জন্য একদম পরিপূরক। আমরা এক্ষেত্রে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি এই ব্যক্তি টিউবারকুলোনিয়ামের অধীন। এই ধরনের রোগীদের জন্য টিউবারকুলোনিয়াম হলো একমাত্র ওষুধ টোটাল পৃথিবীর মধ্যে। টিউবারকুলাস মায়াজম পরিবারের সদস্যদের মধ্যে বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়। জর্জ ভিদলকাস এটিকে টিউবারকুলাস মায়াজম হিসেবে নামায়ণ করেছেন। তিনি বলেন টিউবারকুলাস মায়াজমটি পরিবারের সদস্যদের মধ্যে প্রবাহমান থাকে, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ওইসব ব্যক্তির মধ্যে এমন কিছু পরিপূরক লক্ষণ বিদ্যমান থাকে যা টিউবারকুলোনিয়াম ওষুধটির অন্যান্য লক্ষণের সঙ্গে পরিপূরক ও সদৃশ। বাবা বা মা এই দুজনের যে কোনো একজন অথবা আপন ভাই বোনদের মধ্যে কারো টিউবারকুলোসিস নামক রোগটি সংক্রমণের ইতিহাস আছে। এমন ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় নিদর্শন যে ওই পরিবারের সদস্যদের মধ্যে টিউবারকুলাস মায়াজমটি প্রবাহমান। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এইসব ক্ষেত্রে দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, প্রথম ব্যবস্থাপত্রেই টিউবারকুলোনিয়ামের একটা প্রস্তুতি রোগীর ওষুধ হবে, অন্য কোনো ওষুধ না। যদি ডায়াগনোসিস আমরা পাই, চোখ বুঝে আমরা টিউবারকুলোনিয়ামটা দিয়ে নেবো, দেন আমরা চিকিৎসাটা করব, এবং এতে আমরা সফলতা পাচ্ছি। যারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন অনেক চিকিৎসক বাংলাদেশ এবং ভারতের, এবং তারা বেনিফিট পাচ্ছেন, প্রতিনিয়তই বলছেন। যদি ডায়াগনোসিসটা বিদ্যমান থাকে তাহলে স্টার্টিং ওষুধই হবে টিউবারকুলোনিয়াম, দেন আপনি আস্তে আস্তে কনস্টিটিউশন ক্লিয়ার হবে এবং কনস্টিটিউশনে যাবেন।
মাংসপেশি টিউবারকুলাস লাফতে এই ধরনের রোগীতে আপনি অবশ্যই যথেষ্ট সংখ্যক টিউবারকুলিনাম সদৃশ লক্ষণ বিদ্যমান পাবেন, তবু আপনাকে টিউবারকুলিনামের ব্যবস্থা দিতে হবে। শরীরচর্চা যদি আপনি রোগীর আরোগ্যের পথ সহজ করতে চান, রোগীর নির্মল আরোগ্য চান, তাহলে কি এই লক্ষণগুলো বিদ্যমান পাবেন অথবা পাবেন না, ওইটা হিসাব নাই আপনি কি লক্ষণ পাইছেন, আপনি ডায়াগনোসিসটা পাইছেন যে বংশের বাবা মা ভাই বোন, আপন বাবা মা আপন ভাই বোন বা তিনি নিজে, এদের মধ্যে কারো টিউবারকুলোসিস আছে, দ্যাট মিনস এই ডায়াগনোসিসটা তার বিদ্যমান। ওপেনার রেমেডি হলো টিউবারকুলিনাম। আপনি এমন রোগীদের কারো কারো মধ্যে হয়তো বা ফসফরাস বা ওই ধরনের অন্য কোনো ওষুধের কিছু শক্তিশালী লক্ষণ পাবেন, কিন্তু এর উপর ভিত্তি করে ওই ওষুধটি দেওয়া হলে আপনি বরং হতাশ হবেন। কেন টিউবারকুলার ডায়াগনোসিসটা যদি আপনি ভাঙতে না পারেন, তখন ফসফরাস অ্যাগ্রাভেশন ঘটাবে এবং রোগীর পরিণতি খারাপ করে দিতে পারে। এই জন্য আগের দিনের চিকিৎসকরা বলছেন বর্ধিত অবস্থায় টিউবারকুলোসিস রোগীকে ফসফরাস নির্বাচিত হলেও দেওয়া যাবে না। কারণ কি? কারণ এখানে অ্যাগ্রাভেশন ঘটাবে এবং সেটা মারাত্মক, এতে জীবন বিপর্যয় হতে পারে। আর যদি একমাত্র টিউবারকুলিনাম দেওয়া থাকে, তাহলে ওই টিউবারকুলিনামটা হলো এই রোগীর জন্য সেফগার্ড। দেন আপনি যে অবস্থায় থাকুক, আপনি কনস্টিটিউশনাল ওষুধটা দিতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু এরপর এর উপর ভিত্তি করে ওষুধটি দেওয়া হলে হতাশ হবেন, ওই যে ফসফরাস বা ওই ধরনের ওষুধ দিলে হতাশ হবেন। এসব রোগী যখন শারীরিক বা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, তখন আর কোনো উল্লেখযোগ্য লক্ষণই খুঁজে পাবেন না। শুধুমাত্র জীবন বিধ্বংসী দুর্বলতা ছাড়া অন্য কোনো অভিযোগ রোগীর কাছ থেকে আর পাওয়া যায় না, যদি আমরা টিউবারকুলিনামটা দিতে না পারি। আমরা যাকে বলি পাউসিটি অফ সিম্পটম বা লক্ষণের স্বল্পতা। আপনি যখন দেখবেন বা জানবেন টিউবারকুলাস বায়োজমটি রোগীর পরিবারের সদস্যদের মধ্যে প্রবাহমান, আপনি নির্দ্বিধায় তাকে একমাত্র টিউবারকুলিনাম দিন। টিউবারকুলিনাম রোগীর মানে রোগীর বেসিক শক্তিকে, মানে তার দৈহিক শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, রোগী নিজেকে যথেষ্ট সতেজ ও সুস্থ মনে করবেন এবং দেন আপনি তার কনস্টিটিউশনটা আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করবে। এক পর্যায়ে রোগীর ভিতরে তার মূল ধাতুগত ওষুধটির পরিষ্কার চিত্র প্রকাশিত হবে, অথবা অন্য কোনো ওষুধের সুস্পষ্ট লক্ষণ সমূহ আপনি পেয়ে যাবেন, যা ওই মুহূর্তে রোগীর জন্য প্রয়োজন। বিভিন্ন হোমিওপ্যাথিক বইয়ে টিউবারকুলিনাম রোগীর শারীরিক যে চিত্র বর্ণনা মানে করা আছে, বর্তমান সময় আমরা ঠিক অনুরূপ রোগী সাক্ষাৎ খুব কম পাই। এই রুগ্ন শুকনো একেবারে মানে এই ধরনের। এর কারণ হলো যে যুগে বইগুলো লেখা হয়েছে তখন মানুষের নিম্নমুখী জীবনযাত্রা, খাদ্যের সংকট, পুষ্টির স্বল্পতা ইত্যাদির কারণে সহজেই শারীরিক কাঠামো ভেঙে পড়ত। তবে টিউবারকুলিনামে কিছু শিশুর ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ দেখে আমরা তাদের শনাক্ত করতে পারি। বলা হয়ে থাকে এদের ত্বক স্বচ্ছ চকচকে ওয়াক্সি, মোমের মতো। কিন্তু আরেকটি বিশেষত্ব টিউবারকুলিনাম শিশুদের ত্বকের লক্ষণীয়, তা হলো স্বচ্ছতার মধ্যেও এদের শরীরে এক এক জায়গার ত্বকের রং এক এক রকমের হয়, মনে হয় কাদাটে ময়লা যুক্ত, যদিও তাতে কোনো ময়লা থাকে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টিউবারকুলিনাম শিশুদের মধ্যে আপনি এমন কিছু শিশু পাবেন যাদের পুরো মেরুদণ্ডের উপর চুল বা পশম থাকে, স্পাইনের উপরে, স্পাইনের ওই অঞ্চলটায় পশম থাকে। আমরা আগে থেকে জেনে আসি টিউবারকুলিনামের শরীরে কেশ বা পশমের আধিক্যের কথা, দুই কাঁধের উপরে পশমের কথা। কিন্তু যদি এমন কোনো কাউকে আমরা পাই যার মেরুদণ্ডের উপর ঘন বা লম্বা পশম রয়েছে, তাহলে মনে রাখবেন ওই রোগীর চিকিৎসায় কোনো না কোনো পর্যায়ে টিউবারকুলিনাম প্রযোজ্য হবে। আর এই ধরনের যদি রোগী যদি ছোট মেয়ে শিশু হয় অথবা নারী হন, তাহলে আপনি নিশ্চিত থাকেন, আমি নিশ্চিত করে বলতে পারি তিনি অবশ্যই টিউবারকুলিনামের অধীন। মেয়ে শিশুদের বা নারীদের মেরুদণ্ডের উপরে পশম যখন টিউবারকুলার বা টিউবারকুলাস বায়োজম একটি শিশুর মধ্যে সক্রিয় থাকে, তখন ওই শিশুটিকে নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। এই শিশুরা বেশ বেপরোয়া হন, কখনো কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না,
সে কখনই চিন্তা করতে চায় না যে বাবা মা তার সন্তুষ্টির জন্য কত চেষ্টা করছে। তারা মারাত্মক রকমের একগুঁয়ে ধরনের স্বেচ্ছাচারী, নিজের মতো করেই বলে, ক্যালকেরিয়া ফসফরিকার মতো, ক্যামোমিলের মতো, সিডার মতো। তারা কিছু একটা চাইতে থাকে, আপনি তাকে এটা দিলেন সেটা দিলেন, তাতে সন্তুষ্ট হবে না, অথবা কয়েক মিনিটের জন্য শান্ত হবে, এরপরে আবার কিছু একটা চাইবে। অথচ কি চাইছে, সে কিসের তৃপ্ত তা নিজেও জানে না। আমি বলি এইসব শিশুরা কি করে, এটা গার্ডিয়ানদেরকে যথেষ্ট বিরক্ত করে এবং গার্ডিয়ানদের অসম্মান করে, গার্ডিয়ানদের মানহানি করে বিরক্তিকর ভাবে। এবং সেটা যে তারা ইমোশনালি মানে না বুঝে করে সেইটা না, সে বুঝে শুনেই তার মানে সঙ্গের মানুষদের, বিশেষ করে সিনিয়রদের অপদস্থ করে, অপমান করে, সংসারের ক্ষতি করে। ক্ষতি করে কি, মার সাথে লাগছে, মার ফেভারিট কি, মার ফেভারিট একটা জিনিস আছে, ও জানে, সে সেই জিনিসটাকে ধ্বংস করবে। ভাইয়ের সঙ্গে লেগে গেছে, ভাইয়ের ফেভারিট কি, ভাইয়ের একটা ফোন আছে, হয়তো একটা আইফোন আছে ভাইয়ের, বড় ভাইয়ের, সে টার্গেট করবে ফোনটা, সুযোগ বুঝে আসার দিয়ে ফোনটা ভেঙে দিবে। যার যেটা প্রিয় তাকে দমন করার জন্য সেই প্রিয় জিনিসটা, মূল্যবান জিনিসটাকে ধ্বংস করবে। আমি একটা ছেলের কথা বলি, আরাব নামে 5 বছর বয়সের একটা শিশুর কথা আমার আজীবন মনে থাকবে। ওর বাবা কিছু সমস্যার জন্য ওকে আমার কাছে নিয়ে আসে। তখন আমি দুজন রোগীর সঙ্গে কথা বলছিলাম। আমার চেম্বারে আসার 2-3 মিনিটের মধ্যে এই শিশুটির উপস্থিতি প্রত্যেকটা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা মানুষ বিরক্ত। আমরা, সে একবার বই হাতে নিয়ে ছিটতে চেষ্টা করছে, আরেকবার কারো পকেটে হাত ঢুকিয়ে দিচ্ছে, লাফ দিয়ে ডেস্ক টেবিলের উপরে উঠছে, সেখান থেকে আবার লাফিয়ে পেশেন্ট বেডে যাচ্ছে, একেবারে তুলকালাম কাণ্ড। ওর বাবার কাছে টাকা চাচ্ছে, ওকে 10 টাকা দেওয়া হলো, তাতে সে খুশি না। 20 টাকা, পরে 50 টাকা দেওয়া হলো, তাতেও সন্তুষ্ট না। ওর বাবার সব টাকা তাকে দিতে হবে। এক পর্যায়ে ওর বাবা ওকে বেশ মারাত্মক একটা ধমক দিচ্ছে। ধমকে মিনিট খানে চুপ করে থাকলো। এরপর ওর বাবার পেছন দিকে গিয়ে হুট করে ওর বাবার পরনের লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেললো। লুঙ্গিটা খুলে ফেলেই বললে, বাবা নুনু, মানে বাবাকে অসম্মান করেছে। বাবার লুঙ্গি খুলে বাবাকে অসম্মান করেছে, মানে তার সর্বোচ্চ ক্ষতিটা করার চেষ্টা করেছে। আমি আরাফের চিকিৎসায় টিউবারকুলোসের ব্যবস্থা দিয়েছিলাম। ওষুধটি ওর জন্য দারুণ ভাবে প্রযোজ্য হয়েছিল। অবশ্য পরে তার জন্য ট্যারেন্টুলা দিতে হয়েছে। আরাফ আলোচিত টিউবারকুলোস মায়োজমের অধীন একটা উদাহরণযোগ্য একটা শিশু। ওর কেস হিস্ট্রিটা আমার কাছে আছে, আমরা কখনো আরাফের কেস হিস্ট্রিটা আলোচনা করব। আমরা টিউবারকুলোসিস নিয়ে সামনে যখন আলোচনা করব, এই ওষুধটির অধীন বিভিন্ন রোগের কথা কিছু কিছু আসবে। ইদানিং আমরা এমন কিছু এক্সিমা, চর্মপীড়া রোগী পাচ্ছি যাদেরকে নিয়ন্ত্রণে আনতে, যাদের চিকিৎসা টিউবারকুলোসিস নামের কোনো না কোনো প্রস্তুতি প্রয়োজন হয়ে পড়ে। লুপাস নামে একটি রোগের প্রাথমিক লক্ষণ হলো মুখমণ্ডলের ত্বকে লাল রঙের র্যাশ বা চর্মপীড়া। এই লুপাস রোগটি একটা অটো ইমিউন ডিজিজ। এই রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে শরীরের বিভিন্ন স্থানে লালচে র্যাশ ওঠে, এগুলোকে বাটারফ্লাই র্যাশ বলা হয়। আপনি এসব রোগের চিকিৎসায় টিউবারকুলোসিস ছাড়া দাঁতই বসাতে পারবেন না। শুধু তাই নয়, রিং ওয়ার্ম, দাউদ রোগ, যেটা দাঁত রোগ, অথবা অন্য কোনো এক্সিমা বা চর্মপীড়া দেখতে যদি রেডিশ বা লালচে হয় এবং এর আকৃতি যদি প্রজাপতির মতো, প্রজাপতির পাখার মতো আঁকাবাঁকা হয়, অথবা প্রজাপতির শরীরের যে কোনো অংশের মতো হয়, তবে সেই ক্ষেত্রে আপনি টিউবারকুলোসিসের সাহায্য না নিয়ে এই রোগীকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। জর্জ ভিটলকাস এমন দিকে ইঙ্গিত করেছেন। বিষয়টি আমার কাছে বহুবার পরিচিত। অর্থাৎ মানে as like the wing of butterfly or the part of the body of butterfly, এই আকৃতির যদি কোনো চর্মপীড়া হয়, একটু ধারণা দিয়ে রাখা দরকার যে টিউবারকুলোসিস পড়তে গেলে অটোইমিউন ডিজিজ সম্পর্কে। অটোইমিউন ডিজিজ বা শত অনাক্রমণ্য রোগ, এটা হলো এক ধরনের শারীরিক অবস্থা যা শরীরের একটা স্বাভাবিক অংশে অস্বাভাবিক অনাক্রমণ্য প্রতিক্রিয়া কারণে সৃষ্টি হয়। রোগটি সৃষ্টির প্রারম্ভিক অবস্থাকে সাধারণত অটোইমিউন ডিসঅর্ডার বলা হয়। প্রতিটি মানুষের শরীরে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে।
যার কাজ হলো শরীরের ক্ষতি করে এমন কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি প্রবেশ করতে চাইলে তার সঙ্গে লড়াই করে তাকে বাধা দেওয়া। ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা অ্যান্টিবডি নিঃসরণ করে, শরীরের শত্রুকে অর্থাৎ রোগ শক্তিকে মোকাবেলা করে। কিন্তু অটোইমিউন ডিজিজে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবডি ভুল কাজ করতে থাকে, শরীরের শত্রু কোষ বা সুস্থ কোষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। তখন রোগ প্রতিরোধক ক্ষমতা বা অ্যান্টিবডি উল্টো শরীরের সুস্থ কোষ, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে থাকে, অনেকটা অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মতো বা তার চেয়েও ভয়াবহ কিছু। আচ্ছা, কটা বাজে? আমরা কি আলোচনা চালিয়ে যাব না এখানে শেষ করব? এখানে শেষ করলে আমাকে আর একটা ক্লাস করতে হবে, আর যদি চালিয়ে যাই তাহলে এই সমপরিমাণ সময় লাগবে। আপনারা বলেন। ক্লাস আরেকটা করলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা পরবর্তী আরেকটা ক্লাস করব। হ্যাঁ, যদি কারো, আমি এখানে শেষ করছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, উত্তর দেব। আর যদি সংযোজন করতে চান, শ্রদ্ধেয় স্যারেরা এখানে আছেন, দেন আমরা সংযোজন পর্বে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। চমৎকার আলোচনা করেছেন, আমাদের নতুনদেরকে সমৃদ্ধ করেন ডাক্তার ইস্টাসন লিপ্টন স্যার। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। হ্যান্ড রাইজ করেছেন এমডি জুয়েল রানা স্যার, প্লিজ আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধেয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রাণবন্ত একটা ক্লাস আমাদের উপহার দেওয়ার জন্য। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, কোন একটা জায়গায় বলেছেন, তারপরে একটু ক্লিয়ার হওয়ার জন্য জানতে চাই যে টিউবারকুলিনাম এর রোগীগুলো কি শুধুই চিকন চাকান গড়নের হয়? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, স্যার আমরা টিউবারকুলিনাম শিশু এবং ফসফরাসের শিশুকে কিভাবে স্যার আলাদা করব স্যার? যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। ধন্যবাদ স্যার। এই প্রশ্নটার উত্তরটা পেতে হলে আপনাকে দ্বিতীয় পর্বের আলোচনাটা সম্পূর্ণ শুনতে হবে, না হলে আপনার উত্তর জানলেও আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আর একটা কথা হলো, আপনার চিকন চাকন বা মোটা সোটা ইটস নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো বিষয়ই না। তার জীবনী শক্তি কতটা সবল বা তার যে শারীরিক স্বাস্থ্য যেটা আছে এটা কতটা স্বাস্থ্যসম্মত। অনেকে মোটা সোটা আছে কিন্তু মারাত্মক রকমের দুর্বলতায় ভুগতে থাকেন, জীবনী শক্তিও দুর্বল, প্রতিরোধ ক্ষমতা দুর্বল, সেখানে টিউবারকুলিনামের অবস্থাটা চলে আসে। আর ফিজিক্যাল কন্ডিশনের চেয়ে আপনি মেন্টাল আর ইমোশনাল দিকটা টিউবারকুলিনামে বুঝতে হবে, ভালো বেশি বুঝতে হবে। যে আপনি কোনো রুব্রিক নিয়ে, টোটালিটি অফ সিমটম নিয়ে আপনি টিউবারকুলিনাম যাচাই করতে পারবেন না। আপনার রোগীটাকে বুঝতে হবে, ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে, তার লাইফ স্টাইলটা বুঝতে হবে, তার ক্ষয়টা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, অবক্ষয়টা কখন থেকে শুরু হলো, এটা আপনার বুঝতে হবে। তার অ্যাক্টিভিটিস, তার বিহেভিয়ারটা কি, এভরিথিং বুঝে দেন টিউবারকুলিনাম। থ্যাংক ইউ। আমি বোধহয় উত্তরটা দিতে পারছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা একটু মতামতের পর্বে চলে যাব। জি, ডক্টর শহীদুল্লাহ কাউসার, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? যদি কেউ প্রশ্ন করতে চান প্লিজ হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা পর্যায়ক্রমে বলবো। সালাম দেওয়ার দরকার নেই, টপ করে প্রশ্নটা করে ফেলেন। এত সালাম নিতে গেলে তো সময় 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে। এটা স্যার একদম শুরুতে, ক্লাসের শুরুতে বলছে, এরপরেও আবারও জানতে চাচ্ছি, আমরা সচরাচর যে বাংলা মেডিকেল গুলো পড়ি, ওইখানে এই টিউবারকুলিনাম ব্যবহার আগে যে সতর্কতা আছে, যেটা ফুসফুসের সমস্যা থাকলে বা নিউমোনিয়া থাকলে সতর্কতা অবলম্বন বলা হয়েছে। স্যার আমাকে টিউবারকুলিনাম অভিনাম দিতে বলছিল, আমি শুধুমাত্র এই একটা সন্দেহের কারণে স্যারের নির্দেশ মানতে পারি না। পরবর্তীতে স্যারকে সরাসরি দেখায় এরপরে স্যার ট্রিটমেন্ট নিই। স্যার আসলে আমরা মেডিকেল পড়তেছি, যে সতর্কতার কথা বলা হয়েছে এটা আসলে পরিপূর্ণ স্যার, এটা জানতে চাচ্ছি। আপনার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? ঢাকাতে আমার ছেলেকে আপনাকে দেখাইছিলাম। আপনার ছেলের অবস্থা কি এখন? ওই ছোট ছেলেটা? জি স্যার, জি স্যার। ছেলের অবস্থা কি?
ছেলের অবস্থা আমার মনে হয় কিছুটা উন্নতির দিকে স্যার। ওই যে মানে অটিস্টিক জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন বিষয়টা হলো এই কথা আমি আগেই বলে নিচ্ছি। অমল সরকার স্যার, আপনার মাইক্রোফোনটা একটু আপনার আজাদ আমি অবল স্যার একটু পরে আমি একটু বলে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে ঘটনা হলো যে শহীদুল হাসান যে কথাটা বলছেন যে আসলে ইয়েটা দেওয়া যাবে কিনা, এই মানে বর্ধিত অবস্থায় টিউবারকুলোসিস দেওয়া যাবে কিনা, যে কোনো অবস্থায় দেওয়া যাবে। অনেকে বলে টিউবারকুলোসিস বিদ্যমান থাকা অবস্থায় দেওয়া যাবে না। এই কথা দ্বিতীয় পার্টে আসবে আলোচনায়। অসংখ্য রোগী টিউবারকুলোসিস পজিটিভ, এই টিউবারকুলিনাম, বেসিলিনাম বা এই ধরনের ওষুধ দিয়ে তাদের ট্রিটমেন্ট করে তাদেরকে টিউবারকুলোসিস থেকে মুক্ত করার সৌভাগ্য হয়েছে। আমি শুকরিয়া আদায় করছি। অগণিত। হ্যাঁ, অমর সরকার স্যার বলেন। হ্যাঁ স্যার আজাদ, স্যারের বক্তব্য আসলেই খুব জ্ঞানগর্ভময় এবং আমরা এখান থেকে অনেকে শিখতে পারলাম। আমার একটা প্রশ্ন যে এই টিউবারকুলিনাম কোষ্ঠকাঠিন্য এবং নিউরন অ্যালঝাইমার বা স্নায়ুর ক্ষয় জাতীয় রোগে আমরা ব্যবহার করতে পারি কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আপনি এইটার রূপটা যদি পেয়ে যান, মেলোডিটা যদি পেয়ে যান, তাহলে যে কোনো রোগে আপনি টিউবারকুলিনাম ব্যবহার করতে পারেন। একদম পাতলা সর্দি কাশি, পাতলা পায়খানা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই টিউবারকুলিনাম প্রভাব রাখতে সক্ষম। এটা একটা গভীর ওষুধ এবং চমৎকার ওষুধ, একটা পজিটিভ ওষুধ। টিউবারকুলিনাম খেয়ে কেউ মারা যাবে না, টিউবারকুলিনাম খেয়ে কেউ মারা যাবে না যদি যথাযথ হয়। এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম। কোন ডাক্তার কি বলছে ইটস নট ম্যাটার। কেননা টিউবারকুলিনামের যেখান থেকে ওষুধটা তৈরি করে, আপনি সহজ বিষয়টা বোঝেন। টিউবারকুলোসিসের জীবাণুটা মানব দেহ সহজে প্রতিরোধ করতে পারে। একদম মারাত্মক অপ্রস্তুতি না পৌঁছে গেলে টিবি তাকে আক্রান্ত করতে পারে না। তা সেখান থেকে ওষুধটা তৈরি। এটা মানুষের জীবনী শক্তির সঙ্গে লড়াই করে তাকে ঘায়ল করে কেমনে। সো এই ওষুধটা পজিটিভ ওষুধ, এটা নেতিবাচক ভাবে দেখার কোনো সুযোগ নাই। যুগ ধরে সবাই দেখে আসছেন নেগেটিভলি। এই যে এত কষ্ট করে ক্লাস করি কারণ এই মেসেজ গুলো দেওয়ার জন্য। আমার হাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটা টিউবারকুলিনাম। এটা সুজিত বাবু তো এরা জানেন, বা আমার সাথে যারা যোগাযোগ রাখেন তারা জানেন, হাসান সিস্তি স্যার জানেন। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি, পরবর্তী প্রশ্ন করার জন্য ফয়েজ রিফাত স্যারকে অনুরোধ করছি। স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। স্যার পোটেন্সি এবং রিপিটেশন নিয়ে একটু জানতে চাইছিলাম। পোটেন্সি এটা আমি সাধারণত 1M থেকে শুরু করি, 10M এর উপরে যাই না, যাওয়া লাগে নাই। আর হলো যদি 50 সহস্রমিক, সেটা ন্যূনতম M5 থেকে শুরু করি। এবং এটা কখনই M10, 12 এর উপরে যাওয়া লাগে নাই। রিপিটেশন রোগীর প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে রিপিট হতে পারে। যতক্ষণ আমরা না রোগীকে টিউবারকুলাস মায়াজম বা টিউবারকুলাস ডায়াবেটিস থেকে বের করে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা কনস্টিটিউশনাল রূপটা পুরোপুরি না পাই এবং রোগীর কনস্টিটিউশনাল মাধুর্যটা এস্টাবলিশ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত তো মাঝে মধ্যে লাগবেই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। জি, আমাদের প্রশ্ন পত্র শেষ। এখন আমরা একটু সংক্ষিপ্ত মত বিনিময়ে যাব। আমাদের মাঝে দুইজন অনেক প্রতিভাবান চিকিৎসক রয়েছেন, তার ভিতরে রাত্র গভীর হয়েছে। আমরা মাত্র দুজন স্যার থেকে কিছু মত বিনিময় নেব। একজন হলেন আমাদের যারা মতামত দিতে চায় সবার মতামত নেবেন আপনি। জি, আমাদের মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছে। মানে আমি তো দেখেছি, আমি কোথায় রিপন স্যারকে দেখলাম, আরো দেখলাম। জি, কাজী সাহেব সেবার আছেন, হালিম রিপন স্যার আছেন। সবাইকে যারা বলবে সবাইকে সুযোগ দেবেন। এত কার্পণ্য করলে চলবে না। একটা ক্লাস রেডি করতে অনেক সময়। আর এই ফিডব্যাকটা স্যাররা যে ফিডব্যাক দেবেন, এটা আমার জন্য, এটা আপনাদের জন্য না। জি, এখন সংক্ষিপ্ত মত বিনিময় করার জন্য অনুরোধ ডাক্তার আব্দুল হালিম রিপন স্যারকে। স্যার, আপনি আজকের ক্লাসটার উপরে আপনি একটু মত বিনিময় করুন প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি 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 স্যার, হালিম স্যার শুনছি আপনাকে। স্যার ধন্যবাদ জানাই। আমি টিউবারকুলিনাম, বভিনাম আরো শুনেছি আপনার কাছ থেকে, এবং
আপনার অডিও গুলো তো আছেই বিভিন্ন জায়গায়, তো সেই জায়গা থেকে বারবার শুনি, যতই শুনি ততই মন্ত্রমুগ্ধের ন্যায় ভাবতে থাকি আর নতুন একটা দ্বার উন্মোচন হয়। যতবার শুনি ততবারই নতুন একটা কিছু খুঁজে পাই। আচ্ছা, আমার একটা ছোট্টখাট্ট জানার বা বোঝার ছিল, সেটা হচ্ছে ট্রাভেলিং ডিজায়ারের জায়গায় এই যে রোগীরা অনেক সময় দেখা যায় যে ডাক্তার ঘন ঘন চেঞ্জ করে, এই লক্ষণটাকেও কি আমরা ট্রাভেলিং ডিজায়ারের মধ্যে নিতে পারি কিনা স্যার? আর এটা কোনো কোনো সময় ছাড় নেওয়া যাবে, সব সময় না। একটা হলো আত্মবিশ্বাসের ঘাটতির জন্য সে ডাক্তার, না না, আমি ওইটা বললাম না। সে আসলে বেশ কিছুদিন ট্রিটমেন্ট নিল, পরে তার ভাল লাগতেছে না, সে মনে করলো যে মনে হয় না আমি আরেক জায়গায় যাই। এই যে জাম্পিংটা আত্মবিশ্বাসের অভাব না, ডাক্তারের প্রতি কনফিডেন্সের অভাব না, সে কিন্তু ধরেন যে ডাক্তারের কাছে আসে জেনে বুঝে কারো না কারো রেফারেন্সে, যখন আবার আরেকজনে তাকে ইনফ্লুয়েন্স করলো, যেমন আমরা বলি না যে দোস্ত চল ইয়াতে যাই, সাজেকে যাই, তো সাজেক থেকে ঘুরে আসলো, দোস্ত এর চেয়ে তো সুন্দর জায়গা আছে বাংলাদেশে, চল সুসং দুর্গাপুরে যাই। তো দেখা যায় যে সে কিন্তু ওই কথাটা শুনে বায়াসড হয়ে চলে যায়। এই যে মুভমেন্টাল যে ইস্যুগুলো আছে, ডাক্তার পারপাসেও কেউ যদি তাকে ইনফরমেশন করে, যদি বিষয়টা এরকম হয় যে এখানে কি করছি এর চেয়েও বেটার দরকার আমার, এখানে সন্তুষ্ট না, যদিও ভালো হচ্ছে সে, কিন্তু আরো দ্রুত ভালো হওয়া চাই, যদি অ্যাটিটিউডটা এরকম থাকে দেন টিউবারকুলোজ। আমিও তাই ভাবতেছিলাম যে এই কথাটা কি খাপ খায় কিনা এর সাথে, যে তুই কি ডাক্তার দেখাইতেছস, এত এত সময় লাগে নাকি? ও বলতেছে না আমি তো আগের থেকে এখন ভালো আছি। কয় এর চেয়ে তো দ্রুত তাড়াতাড়ি শেষ হবে, চল আরেকটা। এইরকম অনেক পরিচিত ডাক্তার আছে, 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। এই যে সে কিন্তু জাম্প করলো এই জায়গায়, পরে হয়তো ব্যাক করে আসে এই জায়গায়, কিন্তু এর আগে এইগুলোকে আমরা টিউবারকুলিনামের মধ্যে ফেলতে পারি কিনা, এই নেচারটা ডিজায়ার? হ্যাঁ, রিপন সাহেব এখানে যিনি বলছেন যে আরেকটা ডাক্তারের কাছে চলো, সেও টিউবারকুলার। না না স্যার, আমি বুঝতেছি, কিন্তু এটা আসলে কি আরো খোলামেলা করার জন্যই এই ডিজায়ার, মানে ট্রাভেলিং ডিজায়ার। আমরা ডেজার ট্রাভেলিংটা আসলে এটা আমরা স্যার আমি একটু বলে নিই, এটা যতটা না ট্রাভেলিং মানে ডিজায়ার মানে তার চেয়ে বড় এটা হলো ডিসস্যাটিসফ্যাকশন। সর্বোচ্চ সেবাটা পাওয়ার পরও উনি সন্তুষ্ট হতে পারছেন না। ডিসস্যাটিসফ্যাকশনটাই সবচেয়ে বড় ডিসস্যাটিসফ্যাকশনটা এখানে, যে বর্তমান অবস্থাতে নিয়ে উনি সন্তুষ্ট না। না না, যেমন স্যার গতকালকে যে থ্রুজার ব্যাপারে কথা বললেন স্যার, থ্রুজার বিষয়টা কি কাচের তৈরি, পেটের মধ্যে সেন্সেশন বা কিছু একটা জীবন্ত কিছু একটা নড়াচড়া করতেছে, এটা একটা আলাদা সত্তা। না এই যে কাচের একটা সত্তা, না না, এখন এই যে কাচের পেছনে দেখছে স্যার, পেছনে আমার পেছনে কেউ হাঁটছে, কেউ না, ওটা তার আরেকটা সত্তা, যেটা আনকনসিয়াস লেভেলে ফেলে আছে। মানে আমি স্যার ওই জায়গাটাই বলতেছিলাম যে এই যে মানুষটা কাচের তৈরি, আসলে কাচের তৈরিতে কোনো মানুষ হয় না, সেন্সেশন হওয়ার কিছু না, কিন্তু তার যে জীবনটা ভেঙে ভেঙে যাচ্ছে এবং সে যে হারিয়ে যাচ্ছে অতল গহ্বরের মধ্যে, এই যে জায়গাটা এইরকম তার মানে মনে হচ্ছে যে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। কারেক্ট। ওই যে আমি 2-3 দিন আগে গ্রুপে একটা নাট্যাংশ দিচ্ছি, সেখানে হলো 26 বছর আগে শহীদুজ্জামান সেলিমের, আচ্ছা বুঝতে জিনিসটা, উনি ওনার বর্তমান অবস্থাতে ওনার জীবনের পেছনের অধ্যায়টা উনি মানে আড়ালে রাখতে চান, আর এইটা সামনে চলে আসলে কি হবে, সবকিছু ভেঙে পড়বে। কিন্তু বলছে আমার সব নষ্ট হয়ে সব ভেঙে পড়বে, সব ভেঙে পড়া মানে তার সবকিছু কাচের তৈরি, তার পা দুইটা কাচের তৈরি, উনি ধূলিসাৎ হয়ে যাবে। এরকম। ধন্যবাদ স্যার আপনার এই ক্লাসের জন্য। মানে আমরা আরো চাই, আরো অনেক চাই, আমাদের ক্ষুধা অনেক। জি স্যার বলুক, আমি শুনি স্যার। আসসালামু আলাইকুম। এখন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি ডাক্তার কাজী সাইফুদ্দিন স্যারকে কিছু মত বিনিময় করার জন্য প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। না, আমাকে দীপন স্যার অনেক কিছুই বলে দিয়েছেন, আসলে
বলার তেমন কিছুই নেই, কিন্তু টিউবারকুলামটা আসলে দেখবেন যে চেম্বারে এসে আপনার চোখ অত দ্রুত ঘোরাতে পারবেন না, সে যত দ্রুত সে হাত পা লড়ায় ফেলায়। আপনার চোখ আপনি চতুর্দিকে মুভমেন্ট করাতে পারবেন না। পেশেন্ট বাচ্চাগুলো দেখবেন সে যত দ্রুত সে হাত পা ঘুরে তার এটা ওটা ধরে ভেঙে চুরে একদম তছনছ করে দিচ্ছে, এরকম আর কি। এটা টিউবারকুলার চাইল্ডের অবস্থা। এখানে তাদের সবচেয়ে বেশি হলো রেস্টলেসনেস, এটা তো স্যার বলছেনই। আর এখানে যে লাভ রেস্টলেসনেসের বিষয়টা পরবর্তী অধ্যায়ে আসবে। হ্যাঁ, ওই তারা ফ্রিডমটা সবচেয়ে বেশি পছন্দ করে, ফ্রিডম। সে বদ্ধ করে থাকতে চায় না। একটা উদাহরণ দেওয়ার জন্য, একটা যদি খাঁচার ভিতরে একটা পাখি আটকে রাখেন, সে যতটা তাড়াতাড়ি বের হতে চায়, যেভাবে হোক যেভাবে বের হতে চায়, একদম খাঁচার ভিতরে অস্থির করে ফেলতেছে। ঠিক টিউবারকুলামের বাচ্চারাও এতটাই অস্থির যে কত তাড়াতাড়ি সে ফ্রিডম হতে পারবে। আর ফ্রিডম হয়ে গেলে তো সে একেবারে তার যেটা প্যাগাবন, যেটা আর কি ভবঘুরি, তার জীবন শুরু হয়ে গেল। হয়তো মাকে জিজ্ঞেস করবেন যে বাচ্চাটা সকালবেলা বের হলে কখন বাসায় আসে, মা বলবে যখন সেই রাত্র হয়ে গিয়ে যখন তার শেষ রাত হয়েছে আর কোনো তার সঙ্গী পাচ্ছে না, তখন সে আস্তে আস্তে বাসায় ফিরে। সকালে বের হয় আর একদম সেই অস্ত যায়, তখন সে বাসায় ফিরে। সারাদিন কোথায় কোথায় ঘুরছে, কোথায় কোথায় হাঁটছে, তার কোনো ইয়াদ নেই। এটা হলো টিউবারকুলার চাইল্ডের মেইন ইয়েটা। সেই জন্য আমাদের যেটা যে আমাদের বড়রা বলেন যে বিভিন্ন এরা বলেন, জজ কাছে কথা তো বললেনই স্যার। তারপরে আমাদের যে শঙ্কর স্যার তো এটাই বলেন যে ইনেসেন্স তীব্র সংগ্রাম তারা করে বেড়ায় আর কি। তারা এই বর্তমান যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে কত দ্রুত বেরোবে সেটা সেই চেষ্টা করতে থাকে। আপনি দেখবেন এক জায়গায় খেতে বসছেন, টিউবারকুলার পেশেন্টকে নিয়ে সে কত তাড়াতাড়ি এখান থেকে খেয়ে ওই টেবিলটা ছাড়ার চেষ্টা করবে, কিন্তু সে ধীরে ধীরে খাবে, ওটা আনন্দ সহকারে খাবে, সেটা কিন্তু তার ভিতরে ওখানে থাকে, সেটা ওখানে আপনি পাবেন। যেমন এটা এক কথায় যদি আমি বলি, টিউবারকুলামটা সবাই তো বলবে এর মেইন হল ফ্রিডম, স্বাধীনতা, পরিবর্তন, চেঞ্জেবল, মুক্তির জন্য অদম্য আকাঙ্ক্ষা, যেখানে অস্থিরতা, পূর্ণ সংক্রমণ এবং টিউবার মায়াজমের একসাথে সেই প্রকাশ করে দেয় সবকিছু। আর আরেকটা ভাই বলছিলেন যে টিউবারকুলাম আলাদা সে কিভাবে করবে। আসলে টিউবারকুলার যে মূল কথাটাই হলো যে আমাকে মুক্ত হতে, আর ফসফরাসের যে হলো যে আমি মানুষের সঙ্গে যুক্ত হতে চাই। দুজনই লিনেন থিং, এটা স্যালেসিয়াল লিনেন থিং, তিনজনের ভিতরে পার্থক্য। এই স্যার এস টিভি প্লিজ আপনার স্পিকারটা বন্ধ করে দেন প্লিজ। টিউবারকুলামের যে স্যালেসিয়া এবং টিউবারকুলাম এবং ফসফরাস, এটা তিনজনই লিনেন থিং, কিন্তু তিনজনের ভিতরে একটা ভাব থাকে, সেটা হলো টিউবারকুলাম তো খাঁচায় বন্দি পাখির মতন যে কোনো মূল্যে তাকে বের হয়ে যেতে হবে, এটা তার ভিতরে সবসময় আলোড়ন চলতে থাকে। আর স্যালেসিয়া হলো একটা বীজ মাটির নিচে পুঁতে দিয়েছেন, এই বীজটা ধীরে ধীরে পানি পেয়ে তার পরিবেশ পেয়ে শক্তি সঞ্চয় করে সে ওই মাটি ফুটে বের হবে, সেটা হলো স্যালেসিয়া। আর যেটা ফসফরাস, সে সবসময় সে দেখবেন যে সে কত দ্রুত মানুষের সঙ্গে মিশতে পারে, কত দ্রুত মানুষের সাথে হাসি তামাশার ভিতরে লিপ্ত থাকতে পারে, সেটাই তার ভিতরে কাজ করে সবচেয়ে বেশি। এবং দেখবেন যে ফসফরাসের ব্যক্তিরা 10 জন যদি গল্প করতে বসে, দেখবেন যে তাদের মাঝখানে যে সে বসে আছে, সে এতটা সে মানসিকভাবে সে অন্তর থেকে সে এতটাই দুর্বল, বুঝতে পারছেন? তাহলে আজকে এতটুকুই থাক। স্যার তো সামনের দিকে বলবেন, আমাকে বলছেন, আমরা শুনবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে। স্যার তো আমাদের থেকে অনেক সিনিয়র এবং উনি অনেক অভিজ্ঞতা লোকজন, তিনি আস্তে আস্তে তার অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করতে থাকি, সেটাই আমাদের কাজে লাগবে। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আমাদের মাঝে সুদূর লন্ডন থেকে আমাদের সিনিয়র বন্ধু দীর্ঘ চিকিৎসক ডাক্তার আতিকুল আলম স্যার দীর্ঘক্ষণ ছিলেন, মাঝখানে লিভ নিয়েছিলেন। স্যার আজকের সর্বশেষ স্যার।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। লিপ্টন আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার লেকচারটা দুঃখিত পুরোটা শুনতে পারিনি, তবে প্রথম অংশটা আমি শুনেছি। স্যার আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেগেছে। আপনার লেকচারের উপরে তো স্যার বলার কিছু নেই। তো আমি এই দুটো ছোট্ট কথা বলে যারা আমাদের যারা নবীন এবং যেনারা আছেন তেনাদের জন্য বলছি আর কি, যে টিম্বাকুলিনাম খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এটা আমাদেরকে অত্যন্ত ভালো করে শিখতে হবে, কারণ এই আমার চিকিৎসা জীবনে আমি অনেক সাকসেসফুল প্রেসক্রিপশন হয়েছে। তো একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে হোমিওপ্যাথির যে আদর্শ আরোগ্য, অর্থাৎ গ্রুপ এ পেশেন্ট যেটা আমি বলি, যাদের ভাইটালিটি এবং সবকিছু অলমোস্ট ভালো আছে, বিশেষত পেডিয়াট্রিক গ্রুপ, টডলার গ্রুপ, অ্যাডোলেসেন্ট গ্রুপ, এদের মধ্যে টিউবারকুলিনাম পেশেন্ট পেলে আমাদেরকে আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রের যে সুনাম সেগুলো আমরা সবসময় দেখতে পাবো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি মনে করি সবারই, যেনারা গবেষক আছেন, অভিজ্ঞ আছেন এবং যেনারা শিখছেন, আমরা যারা শিখছি, এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদেরকে মনে রাখতে হবে যে সব পেশেন্ট কিন্তু মানসিক যে স্কিমা সেটা দিয়ে কিন্তু কভার হবে না। অনেক গুড পেশেন্ট, ভেরি গুড কেসেস আমি কিন্তু ফিজিক্যাল জেনারেল দিয়ে উঠিয়েছি অনেক, এবং সেটা হঠাৎ করে 10টার মধ্যে একটা এরকম না, পার্সেন্টেজ ইজ ভেরি হাই। কাজে সবসময় যে আমি টিউবারকুলার পেশেন্ট পেলেই অসন্তোষ পাবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। বিশেষত এই পেডিয়াট্রিক গ্রুপগুলোতে যে বাচ্চাগুলো একেবারেই ছোট বা যারা এই শিশু কিশোর যারা, তাদেরকে কিন্তু আমরা শারীরিক লক্ষণ, খাবারের চয়েস, অন্যান্য যে হিস্ট্রি এবং যে ঘন ঘন ইনফেকশনের যে ব্যাপার, এগুলো কিন্তু আমাদেরকে ইকুয়ালি গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে। আবার যে টিউবারকুলিনামের স্যার যে চিত্রগুলো বললেন, যে অসন্তোষের যে একেবারে আদর্শিক যে একটা চিত্র, ট্রাভেলিং ডিজায়ার, এটা লেখা আছে, চেঞ্জেবিলিটি অফ মাইন্ড, এটা কিন্তু পাওয়া যায় অ্যাডাল্টদের মধ্যে বেশ কমই পাওয়া যায়। আপনি হয়তো ভালো 50টা টিউবারকুলিনাম প্রেসক্রিপশন করলেন কয়েক বছরে বা এক বছরেই করলেন, যারা অনেক বেশি পেশেন্ট দেখেন, দেখবেন যে তার মধ্যে সবাই কিন্তু যে অ্যাডাল্ট গ্রুপে আপনার বলবে যে আমি অসন্তুষ্ট, সেরকম কিন্তু ওরকম না। ওটাও কিন্তু আপনাকে একটু বুঝতে হবে ভালো করে। তো এটাই আর কি ছোট্ট করে আমি অ্যাড করলাম। স্যারের ক্লাসে তো আসলে বলার কিছুই থাকে না, স্যারের যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। তো আমি সবাইকেই আহ্বান জানাবো যে টিউবারকুলিনাম নিয়ে গবেষণা, আলোচনা, এটা একটা চলমান প্রক্রিয়া, সবাই এটা চালু থাকবে। স্যারের কাছ থেকে সামনে আরো শুনবো, আরো শিখবো, আমরা সবাই আলোকিত হব, এই আশা ব্যক্ত করে স্যারকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে স্যারের সুসমস্ত কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। স্যার এই বিষয়গুলো পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত আছে। জি স্যার, অবশ্যই আমি শিওর আপনি স্যার যে রাত্র প্রায় 11টায় বেজে গেছে, 11টায় আমরা 11:30 লিঙ্ক ওপেন করে 1.5 ঘন্টা পর্যন্ত ছিলাম। সবাইকে ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী সোমবার আমাদের এই কমিউনিটি বেসড কমিউনিটি গ্রুপে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাইকে যথাযথ সময় যুক্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সর্বোচ্চ কল্যাণ কামনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।